হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের আজকের 7 নাম্বার পর্বে। তো আজকের লেকচারে আমরা আমাদের পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। পরমাণুর গঠন বলতে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা আসলে প্রথম 6টা লেকচারে তোমাদের বেশ কিছু ইন্টারেস্টিং বেসিক জিনিস দেখাইছি, যেগুলো তোমাদেরকে কি পড়াইছি তোমাদেরকে পার্টিকেল সম্পর্কে দেখাইছি, তেজস্ক্রিয়তা সম্পর্কে দেখাইছি, তাই না? তো আমরা ওই যে বাকি যে বেসিক টপিকগুলো ছিল সেগুলো আমরা সব আমাদের আসলে প্রথম 6টা লেকচারে দেখেছি। এখন থেকে আমরা আমাদের অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে প্রথম পোর্শনে আমাদের কণিকা সম্পর্কিত আমরা যত কণিকা আছে কণিকাগুলো নিয়ে আলোচনা করেছি, আর এই সেগমেন্টটাতে আমরা আমাদের পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের পরমাণু মডেল আছে সেই পরমাণু মডেলগুলো নিয়ে আমরা আমাদের এই লেকচারটাতে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো আজকের পর থেকে আমাদের পরমাণু মডেল রিলেটেড আলোচনা হবে। তারপরে পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করার পরে পরের সেগমেন্টটাতে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তো তাহলে বুঝতেই পারতেছো যে প্রথম যেই সেগমেন্টটা আছে সেখানে আমরা আসলে সেটাকে আবার 3 ভাগে ভাগ করে পড়াচ্ছি। প্রথম অংশে আমরা পড়িয়েছি পরমাণুর কণিকা, মানে আমাদের পরমাণুর মধ্যে যে পার্টিকেলস থাকে সেই পার্টিকেলস সম্পর্কে আমরা জানছি। তারপরের সেগমেন্টটাতে আমরা আসলে পরমাণুর মডেল সম্পর্কে জানবো, এবং তারপরের সেগমেন্টে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সেগমেন্টের মধ্যে আবার 3টা সেগমেন্ট, 3টা পার্টে আমরা ভাগ করে তারপর পড়াচ্ছি। ঠিক আছে? তো আমরা গত যেই 6টা লেকচার করেছি তার উপর আমরা সবাই পরীক্ষাও দিয়েছি, তাই না? তোমাদের একটা পরীক্ষাও হয়েছে। আশা করি ওই 6টা লেকচার তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি তারপরেও কারো কোনো কোথাও সমস্যা থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়, অবশ্যই তুমি আমাদেরকে জানাবা, ডিসকাশন গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবা। ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের আজকের লেকচার শুরু করব। তার আগে সবাই জয়েন করে ফেলো। আমাকে ঠিকঠাক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাই দিবা। এই আই গেস সবকিছু ঠিক আছে। ওয়েবে প্রবলেমের কারণে পরীক্ষা দিতে পারো নাই, আচ্ছা সমস্যা নাই, নেক্সট পরীক্ষাটা দিও, নেক্সট পরীক্ষাতে ইনশাল্লাহ থাকবে না। ওকে, রেজাল্ট কবে দিবে? রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, রেজাল্ট দিয়ে দিবে, রেজাল্ট দিয়ে দিতে বলবো, আজকালকে রেজাল্ট দিয়ে দিতে বলবো তোমাদের। ওকে ওকে, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আই গেস, তাই না? সবকিছু দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, অল ক্লিয়ার, অল গুড, ওকে ফাইন। আমি একটু সবাইকে মেনশন করে দেই। ঠিক আছে, ওকে, সো আমরা শুরু করব আমাদের আজকের লেকচার। তো ফার্স্টেই আমরা দেখো, প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন অ্যান্ড অ্যাটমিক মডেলস। ওকে, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আবিষ্কার করতে গিয়েই আসলে এই অ্যাটমিক মডেলগুলোর মেইন কনসেপ্টটা আসছে। মানে অ্যাটমিক মডেল তো আমরা তো ধরেই বলে দেই যে এটার অ্যাটমিক মডেল, এই অ্যাটমিক মডেল, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, তারপরে বোরের পরমাণু মডেল, এগুলো আমরা পড়ছি না, বা 9-10 থাকতে আমরা দেখে আসছি, তাই না? কিন্তু আসলে এই অ্যাটমিক মডেলের কনসেপ্টগুলো কিভাবে আসছে,
অ্যাটমিক মডেলের কনসেপ্টগুলা কিভাবে আসছে। হ্যাঁ, তো আমরা আজকে শুরু করব, একদম প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এবং এগুলাকে ডিসকভার করতে গিয়ে কিভাবে অ্যাটমিক মডেলের ধারণাগুলো আসছে সেটাই তোমাদেরকে ভাইয়া আজকের লেকচারে বুঝাবো। ঠিক আছে, তো আমরা যখন কোনো একটা অ্যাটমিক মডেল পড়ি তখন শুরুই করি অ্যাটমিক মডেল দিয়ে, বাট আসলে এটার পিছনের স্টোরিটা কি, ব্যাক স্টোরিটা কি আমরা আসলে জানি না। বাট তুমি যখন ব্যাক স্টোরিটা জানবা তখন এই অ্যাটমিক মডেলগুলো তোমার নিজেরই বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমরা আজকে সেই অ্যাটমিক মডেলগুলো নিয়ে আলোচনা করব, একই সাথে দেখবো যে কিভাবে আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই জিনিসগুলোর আবিষ্কার করা হয়েছে। তো চলো আমরা ফার্স্টেই দেখি যে আমাদের কি কি অ্যাটমিক মডেলগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। তো প্রথমেই দেখো আছে এক নম্বরে থমসনের পরমাণু মডেল, যেটা কিনা 1897 সালে দেওয়া। তারপর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে দেওয়া। তারপরে বোরের পরমাণু মডেল, যেটা 1913 সালে দেওয়া। তারপর সমারফিল্ডের পরমাণু মডেল, এটাকে বোর সমারফিল্ড মডেলও বলে, বোর সমারফিল্ড মডেল অথবা সমারফিল্ডের পরমাণু মডেল, যেটা 1913 থেকে 1916, মোস্টলি 1916 আমরা আসলে স্ট্যান্ডার্ড হিসাবে ধরি। এরপরে হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ, তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল 1924 সালে, যেটা লুই ডি ব্রগলি প্রস্তাবনা দিয়েছেন। ওকে, তো ডি ব্রগলির পরমাণু মডেল, এবং আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের কি জানো, সেটা হচ্ছে আমাদের সোডিঞ্জারের পরমাণু মডেল। ওকে, তো সবগুলা নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটাই তোমাদেরকে একদম ধরে ধরে দেখাই দেওয়া হবে, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কোথায় কোথায় আছে, কিভাবে আছে, সবই পড়াই দিব আস্তে আস্তে। তো আপাতত জাস্ট এক নজরে একটু দেখলে যে কি কি পরমাণু মডেলগুলো আছে, তো এগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে সামনে। তো শুরু করবো আমরা যেটা দিয়ে, সেটা হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন অ্যান্ড পাম্প পুডিং মডেল। হ্যাঁ, পাম্প পুডিং মডেল, অথবা এটাকে আমরা বলি থমসনের পাম্প পুডিং মডেল। কি আবিষ্কার করছে? জে জে থমসন। কত সালে? 1897 সালে। এখন এই 1897 সালে জে জে থমসন আসলে পরমাণু মডেল দিতে চায় নাই, জে জে থমসন একটা এক্সপেরিমেন্ট করছে। ওই এক্সপেরিমেন্টের থ্রুতে সে এইখান থেকে ইলেকট্রন আবিষ্কার করছে, এবং তার ভিত্তিতে সে একটা পরমাণু মডেল প্রস্তাবনা করেছে। ঠিক আছে, তো সেই ডিসকভারিটা আসলে কিভাবে হয়েছে চলো একটু দেখি, যে আমার আসলে ইলেকট্রনের ডিসকভারি কেমনে হয়েছিল। তো প্রথমেই খেয়াল করো যে আমরা এখানে দেখবো যে ডিসকভারি অফ ইলেকট্রন, এবং সেখান থেকে আমাদের যে পাম্প পুডিং মডেলের ধারণা আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো একটু খেয়াল করে দেখো, আমার এই জায়গাতে দেখো একটা গ্লাসের টিউব আছে, খেয়াল করে দেখো কি আছে, একটা গ্লাস টিউব আছে, খেয়াল করছো? এই যে দেখো গোলাকার গোল গোল, এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা গ্লাস টিউব। হ্যাঁ, আমি একটু দেখাই দেই, একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের একটা হার্ড গ্লাস টিউব। এই হার্ড গ্লাস টিউবের মধ্যে আমরা কি করব? এট ভেরি লো প্রেসার, খুবই লো প্রেসারে আমরা কি করব? কিছু পরিমাণ কোনটা এয়ার দিব, অথবা আমরা একটা গ্যাস দিব। ধরো আমি তোমাকে বললাম হাইড্রোজেন এট ভেরি লো প্রেসার, কোনটা একটা হাইড্রোজেন গ্যাস রাখছো। ওকে, লেটস সে তুমি এখানে কি রাখছো? হাইড্রোজেন গ্যাস রাখছো। তো তাহলে কোন গ্যাস? হাইড্রোজেন এট ভেরি লো প্রেসার। তার মানে একটা গ্লাস টিউবের মধ্যে কি করছে? হাইড্রোজেন গ্যাসকে রাখছে। লো প্রেসারে হাইড্রোজেন গ্যাসকে রাখছে। তো রাখার পর এরপরে কি করছে দেখো, এই গ্লাস টিউবটার এক পাশে এইখানে দেখো একটা দণ্ড আছে, এইখানে দেখো একটা দণ্ড আছে, এইখানে একটা মেটালিক প্লেট আছে, এই জায়গায় একটা মেটালিক প্লেট আছে, ধাতব পাত আছে, এখানে একটা ধাতব পাত আছে, এখানে একটা ধাতব প্লাট আছে। তাহলে আমি একটু দেখি, একটা গ্লাসের টিউব আছে, এই গ্লাস টিউবের ভেতরে হাইড্রোজেন আছে লো প্রেসারে, যেটার প্রেসার খুবই কম প্রেসারের কিছু হাইড্রোজেন গ্যাস আছে। ওকে, এবং এই গ্লাস টিউবের ভেতরে দুইটা ধাতব পাত আছে, এটা একটা ধাতব পাত, এটা আমাদের একটা ধাতব পাত। এবার আমরা কি করছি? আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ধাতব পাত দুইটাকে একটা হাই ভোল্টেজ ব্যাটারির সাথে কানেক্ট করে দিছি। তোমরা সবাই জানো যে ব্যাটারি আছে, আমাদের ব্যাটারিগুলার এক প্রান্তে পজিটিভ থাকে, ব্যাটারির আরেক প্রান্তে নেগেটিভ থাকে। ব্যাটারির এক প্রান্তে থাকে পজিটিভ, ব্যাটারির আরেক প্রান্তে থাকে নেগেটিভ। তো দেখো ওই ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে এই যে মেটালিক পার্টটা আছে, ধাতব পার্টটা আছে, এই ধাতব পার্টটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, আর এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কি করলাম? এই ধাতব পার্টটাকে যুক্ত করলাম। ওকে, এই ধাতব পার্টটাকে যুক্ত করলাম। ওকে, তাহলে এক পাশে দিলাম আমি কি বলতো, এক পাশে দিলাম আমি হচ্ছে আমাদের
ব্যাটারির নেগেটিভ প্রান্তকে এক পাশে একটা ধাতব পাতের সাথে যুক্ত করে দিলাম, আর এই ধাতব পাতটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যুক্ত করে দিলাম। এই ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে যখন কোনো একটা ধাতব পাত যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যখন কোনো ধাতব পাত যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। এটা আমরা আমাদের তড়িৎ রসায়ন নামক একটা অধ্যায় আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। তো যখন তড়িৎ রসায়ন শিখব তখন আমরা সেখানে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে এটার সম্পর্কে আরো অনেক ভালো ধারণা পাবো। তারপরেও ক্লাস 9-10-এও তোমাদের তড়িৎ বিশ্লেষণ ছিল। তো যেহেতু 9-10-এ তড়িৎ বিশ্লেষণ ছিল, মোটামুটি অ্যানোড ক্যাথোড এই দুইটা শব্দের সাথে তোমরা পরিচিত হওয়ার কথা। তো সহজ ভাষায় আমি যদি বলি, ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যার সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড, ব্যাটারির পজিটিভ প্রান্তটা যার সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট এখানে দেখলাম। যে কি দেখলাম একটু খেয়াল করো। যে আমি দেখলাম আমার কাছে একটা হার্ড গ্লাস টিউব আছে, যেই গ্লাস টিউবের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, এটা যে কোনো এনি কাইন্ড অফ গ্যাস, কিন্তু লো প্রেসারে, ভেরি লো প্রেসারে কিছু পরিমাণ গ্যাস থাকবে। তারপরে দেখবো ওই গ্লাস টিউবের মধ্যে কি রাখছে, এক প্রান্তে একটা ধাতব পাত, আরেক প্রান্তে একটা ধাতব পাত। এই প্রান্তের ধাতব পাতটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করছে, এই ধাতব পাতটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করছে। যেটা নেগেটিভ সেটাকে আমরা বলি ক্যাথোড, যেটা পজিটিভ সেটাকে আমরা বলি অ্যানোড। এই যুক্ত করার পর ধরো এখানে একটা সুইচ আছে, সাপোজ ধরো এখানে একটা সুইচ আছে। এই সুইচটাকে আমি যখন চাপ দিব, সুইচটাকে মানে ধরো একটা ব্যাটারির সাথে তো লাগানোর পর আমরা যেমন খেলনা দেখবা যে আমাদের যে অনেকগুলো খেলনা টেলনা আছে, সুইচ চাপ দিলে কি হয়, খেলনাটা ধরো একটা খেলনা গাড়ি, ব্যাটারি তো লাগানোই থাকে, যখন তুমি সুইচটা চাপ দাও গাড়িটা দৌড় দেওয়া শুরু করে। গাড়ি কি করে, দৌড় দেয়, তাই না? তুমি দেখো একটা খেলনা গাড়ি, একটা খেলনা গাড়ি চিন্তা করো, একটা খেলনা গাড়ির কথা চিন্তা করো, গাড়ির ভেতরে কিন্তু অলরেডি ব্যাটারি দেওয়া আছে, তাই না? আচ্ছা ফাইন, গাড়ি কি চলে? চলে না। যখনই গাড়ির নিচে তুমি সুইচটা চাপ দিবা, সুইচটা চাপ দিলে কি হয়, গাড়িটা বুম করে দৌড় দেয়, বুম করে দৌড় দেওয়া শুরু করে, তাই না? ঠিক সিমিলারলি এখানে আমাদের একটা কি থাকবে, সুইচ থাকবে, সুইচ। তো আমি যখন এই সুইচটাকে অন করব, সুইচটাকে আমি যখন অন করে দিলাম, সুইচটাকে অন করলে কি হবে জানো? এই যে দেখো আমি এটাকে এইভাবে দেই, সুইচ। এই যে আমাদের এখানে একটা কি আছে, সুইচ আছে, এটা হচ্ছে আমাদের একটা সুইচ। ওকে, এই যেটা হচ্ছে সুইচ। তো এই সুইচটাকে আমি যখন অন করে দিব, অন করলে আমি দেখতে পাই এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে সরল রেখায় স্ট্রেট লাইনে এক ধরনের রেইজ যাচ্ছে। মানে আমি কিন্তু এখনো একটা পরমাণু সম্পর্কে জানি না, একটা পরমাণুর মধ্যে কি আছে আমার কোনো আইডিয়া নাই। জন ডাল্টন, ঠিক আছে, জন ডাল্টন বলছিল যে কোনো একটা পদার্থকে ভাঙলে সর্বশেষ যে জিনিসটা পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাটম, এবং বলছে যে অ্যাটম রে আর ভাঙা যায় না, অ্যাটম রে আর ভাঙা যায় না, এটাই হচ্ছে আমাদের সব থেকে লোয়েস্ট পার্টিকেল, মানে একে আর ভাঙা যাবে না। তো তখনই এই এক্সপেরিমেন্টটা করা হয়। এর পরবর্তীতে এই এক্সপেরিমেন্টটা কত সালে, 1897 সালে করার পর দেখলো কি এইখান থেকে এক ধরনের রে স্ট্রেট লাইনে সরল রেখায় একদম এইখান থেকে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। কি হচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে শেষাই করে যাচ্ছে, সরল রেখায় যাচ্ছে, এক ধরনের রে যাচ্ছে। যেই রে গুলা এই অ্যানোডের কাছে যখন যায়, গিয়ে এইখানে অ্যানোডের এই পাশে এক ধরনের কেমিক্যাল লাগানো আছে, যার সাথে গিয়ে বাড়ি খেয়ে এরকম সবুজ কালারের গ্লো ইফেক্ট তৈরি করে, গ্লোয়িং ইফেক্ট তৈরি করে। কি তৈরি করে, গ্লোয়িং ইফেক্ট তৈরি করে। তাহলে বুঝো ব্যাপারটা, মানে এইখানে একটা কেমিক্যাল লাগানো আছে। তো এই ক্যাথোড রশ্মিগুলা, মানে ক্যাথোড থেকে যে রে গুলা বেরোইতেছে, হ্যাঁ, এই ক্যাথোড থেকে যে রে গুলা বেরোইতেছে সেগুলা গিয়ে যখন অ্যানোডে গিয়ে বাড়ি খাচ্ছে, এই অ্যানোডে গিয়ে যখন বাড়ি খাচ্ছে, বাড়ি খাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে সবুজ কালারের কিছু গ্লো দেখা যাচ্ছে, বুঝতে পারছো? তো তো এইখান থেকে সে বললো কি, তার মানে সে বললো যে আরে কি হয়েছে, ঘটনাটা কি হইতেছে খেয়াল করো। ঘটনাটা হইতেছে এরকম যে এই অ্যানোড ক্যাথোড থেকে কি হয়েছে, অ্যানোডের দিকে, এখান থেকে অ্যানোডের দিকে সেই করে এক ধরনের রে এইদিকে গিয়ে বাড়ি খাচ্ছে, এখান থেকে স্ট্রেট লাইনে সেই করে এক ধরনের রে এইদিকে গিয়ে বাড়ি খাচ্ছে। এই ক্যাথোড থেকে এক ধরনের রে যাচ্ছে অ্যানোডের দিকে। এই যে রেটা, এটা কি বলা হয়, কি রে জানো? এটা কি নাম দেওয়া হয়েছে, ক্যাথোড রশ্মি। এটার নামই হচ্ছে ক্যাথোড রে। যেহেতু ক্যাথোড থেকে বের হচ্ছে তাই এটাকে বলা হয় ক্যাথোড রে। এই ক্যাথোড রে গুলা কি সরল রেখায় একদম সোজা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। তো আউট অফ নো হোয়ার
মানে একটা সিম্পল জিনিস, এখানে আমি একটা গ্যাস রাখছি, এখানে আমি দুইটা ধাতব পাত রাখছি, রাখার পর একে যখন ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, আমি দেখলাম যে এইখান থেকে এক ধরনের রে বের হয়ে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। কোন রেখায়? সরল রেখায় এক ধরনের রে বের হয়ে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। কোশ্চেন হচ্ছে এই রে কেন আসলো, কোত্থেকে আসলো? একটা মেটালিক পাত থেকে কেন এই রেটা এই দিকে ধাবিত হচ্ছে? এটা কিসের রে? তো এইটা না তাদেরকে কি করলো, তারা একটু বিচলিত করলো, তারা একটু ভাবাইলো, আরে এটা কি, কেন এরকম হইলো, যেখান থেকে না আউট অফ নো হেয়ার। আমরা তো জানি পরমাণু হচ্ছে সব থেকে, কারণ ডাল্টন, আমি হলো ডাল্টনের বিশ্বাসী। ডাল্টন কইছে অ্যাটম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা, অ্যাটম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা। তাহলে অ্যাটম তো আর একদিক থেকে যাইতে যদি যায়, অ্যাটম তো বুঝোই, অ্যাটম চলে গেলে এটা ক্ষয় হয়ে যাবে, তা তো হচ্ছে না, বরং এখান থেকে একটা রে বের হচ্ছে। এই রেটা কোত্থেকে আসতেছে? তখন সে চিন্তা করলো, এখান থেকে দেখে সে কিছু অবজারভেশন আসলো, পর্যবেক্ষণ করলো। পর্যবেক্ষণ কি? ক্যাথোড রশ্মি সরল রেখায় চলে। ক্যাথোড রশ্মি কোন রেখায় চলে? সরল রেখায় চলে। তারপরের অবজারভেশনটা হচ্ছে ক্যাথোড রশ্মি নেগেটিভলি চার্জড। এখন কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, কেন ক্যাথোড রশ্মি নেগেটিভলি চার্জ? ক্যাথোড রশ্মি নেগেটিভলি চার্জ কেন? ঠিক আছে, কেন ক্যাথোড রশ্মি ঋণাত্মক, নেগেটিভলি চার্জ? এটা কারণটা কি? কারণটা হচ্ছে সিম্পল। দেখো এইখান থেকে রশ্মিটা, দেখো এটা কি নেগেটিভ প্রান্ত, ক্যাথোড কি, এটা কি বলছে, ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে ক্যাথোড, ব্যাটারির পজিটিভ প্রান্ত যেটার সাথে যুক্ত সেটাকে বলা হয় অ্যানোড। তাহলে যেহেতু ক্যাথোড রশ্মিটা, খেয়াল করো, যেহেতু ক্যাথোড রশ্মিটা এই নেগেটিভ প্রান্ত থেকে কোন দিকে ধাবিত হচ্ছে? পজিটিভের দিকে ধাবিত হচ্ছে। তুমি খেয়াল করো এই রেটা কোথায় যাচ্ছে? পজিটিভের দিকে যাচ্ছে। বলো তো পজিটিভের দিকে কে যায়? পজিটিভের দিকে কে যায়? তোমরাই বলো, পজিটিভের দিকে কে যায়? ভাই পজিটিভের দিকে নেগেটিভ চার্জ যায়। কে যায়? নেগেটিভ চার্জ যায়। তো সেখান থেকে একটা ইনিশিয়াল ধারণা নিছে যে ক্যাথোড রশ্মি তাহলে নিশ্চয়ই নেগেটিভলি চার্জড। ক্যাথোড রশ্মি নিশ্চয়ই কি নেগেটিভলি চার্জড। ওকে ফাইন, এবার আসো, এখন খেয়াল করো, এরপরে বলছে কি, দেখো এই ক্যাথোড রশ্মি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয়। ক্যাথোড রশ্মি ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কি হয়? ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয়। এখন এই কথাটার মানে কি একটু বুঝো। ধরো তুমি একটু বোঝার চেষ্টা করো এখান থেকে, হ্যাঁ চিন্তা করো, ধরো এইটা হচ্ছে আমাদের গ্লাস টিউব, আমি একটু দেখাই তোমাকে, ধরো এটা হচ্ছে আমাদের গ্লাস টিউব, এই যে এটা হচ্ছে আমাদের গ্লাস টিউব, হ্যাঁ। এখন এই গ্লাস টিউবের মধ্য দিয়ে কে যাচ্ছে তুমি বলো তো? এখান থেকে এখানে কে যাচ্ছে? এখান থেকে এখানে কে যাচ্ছে? ক্যাথোড রশ্মি যাচ্ছে না? খেয়াল করো, এটা হচ্ছে গ্লাস টিউব, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের অ্যানোড, তাই না? আচ্ছা, তো আমার এখান দিয়ে কি যাচ্ছে? এই যে ক্যাথোড রে যাচ্ছে। এই গ্লাস টিউবের মধ্যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি ক্যাথোড রে, আমাদের কি হচ্ছে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ক্যাথোড রশ্মি যাচ্ছে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি যাচ্ছে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ক্যাথোড রশ্মি যাচ্ছে, এটাকে আমরা বলি ক্যাথোড রে। এখন এই যে ক্যাথোড রেটা যাচ্ছে, সে কি করলো? এই ক্যাথোড রেটা, এই দেখো এখান থেকে এনে ক্যাথোড রে যাচ্ছে না? যাচ্ছে, মানে এক ধরনের রশ্মি যাচ্ছে। তো করলো কি, এই রশ্মির উপরে এবং নিচে সে কি করলো? উপরে এবং নিচে একটা চৌম্বক, মানে তোমার ইলেকট্রিক ফিল্ড দিল, ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিল, একটা ইলেকট্রিক ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ড মানে কি বলতো? তড়িৎ ক্ষেত্র। কি করলো? তড়িৎ ক্ষেত্র। সে কি করলো? সে এইখানে মনে করো, এইখানে আর এইখানে একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে দিছে। এটা মনে করো পজিটিভ চার্জ, এটা মনে করো নেগেটিভ চার্জ, ঠিক আছে? তো যখন তড়িৎ ক্ষেত্র দিয়ে দিল, দেখলো কি আমাদের ক্যাথোড রেটা আছে, এই ক্যাথোড রে সোজা দেখেছিল না ক্যাথোড রেটা, এখন দেখা গেলো যখন আমি তড়িৎ ক্ষেত্র দিয়ে দিছি, তখন আমার এই যখন আমি তড়িৎ ক্ষেত্র দিয়ে দিছি, তখন এই ক্যাথোড রেটা এটা কি হচ্ছে? পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে। এটা কি হচ্ছে? পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে। তার মানে দেখো, খেয়াল করে দেখো যে সে কি করছে, সে ক্যাথোড রে পাইছে, ক্যাথোড রে পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ, সে ইনিশিয়াল ধারণা নিছে। ইনিশিয়াল ধারণা কি নিছে? ইনিশিয়াল ধারণা নিছিল যে যেহেতু ক্যাথোড রেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তো পজিটিভের দিকে কারা যায়? নেগেটিভ চার্জ যায়। তো সেখান থেকে সে বললো যে তাইলে ঠিক আছে, তাহলে এগুলো মনে হয় নেগেটিভ চার্জ। তো এটাকে আরো ফার্দার প্রুফ করার জন্য সে করলো, আচ্ছা যদি এটা নেগেটিভ চার্জই হয়, তাহলে আমি যদি এক প্রান্তে পজিটিভ এক প্রান্তে নেগেটিভ দিয়ে দেই, তাহলে ক্যাথোড রেশিও যদি নেগেটিভ হয়, সে তাহলে কার দিকে যাইব? পজিটিভের দিকে যাবে। তো সে এক্সট্রা করে কি করছে? একটা তড়িৎ ক্ষেত্র দিছে, দিয়ে দেখলো যে ক্যাথোড রেটা কি হইতেছে? ক্যাথোড রেটা সোজা না গিয়া এ পজিটিভের দিকে বাইকে যাচ্ছে।
যখনই দেখলো সেটা পজিটিভের দিকে বাইকে গেছে, তখনই তো বললো যে আরে বিঙ্গো, জোস। যখন সে দেখলো এটা পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে, তখনই ওস্তাদ বললো যে আচ্ছা তাহলে তো খেলা অন্য জায়গায়। তার মানে এই ক্যাথোড রশ্মিটাকে অবশ্যই নেগেটিভলি চার্জড। এবার সে করলো কি, সে ফার্দার আবার একটা টেস্ট করলো। সেটা কি, আবারও দেখো এই যে গ্লাস টিউব নিলাম, কারণ এই গ্লাস টিউবের ভেতর দিয়ে আমার কি যাচ্ছে, সরল রেখায় সোজা ক্যাথোড রশ্মি যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যাথোড রশ্মি। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড রশ্মিটা যাচ্ছে। এখন এই যে ক্যাথোড রশ্মিটা সরল রেখায় যাচ্ছে, সে কি করলো, এবার এটার মধ্যে এবার একটা কি করলো, এবার একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দিল, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিল, একটা চৌম্বক দিয়ে দিল। একটা চৌম্বক দেখতে কেমন, এই যেরকম মনে করো, এই যেরকম এরকম ইউ আকৃতির একটা চৌম্বক দিয়ে দিল। এক পাশে আছে নর্থ পোল, এক পাশে আছে সাউথ পোল। ওকে, এক পাশে আছে নর্থ পোল, এক পাশে আছে সাউথ পোল। একটা একটা চৌম্বক কি দিয়ে দিল, ইউ আকৃতির একটা চৌম্বক। তো চৌম্বকের মনে করো এরকম একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দিল। ওকে, এই যে খেয়াল করো, এই যে এরকম একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দিচ্ছে, এরকম একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দিচ্ছে। দাঁড়াও, এই যে দেখো, খেয়াল করো কি করছে সে ওস্তাদ। এরকম একটা চৌম্বক ক্ষেত্র দিছে। এই যে দেখো, হ্যাঁ, এরকম একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দিছে। তো এই চৌম্বক ক্ষেত্রের এটা হচ্ছে তোমার নর্থ পোল, এটা হচ্ছে নর্থ পোল, আর ওই ভিতরের দিকে যেটা আছে ওটা হচ্ছে সাউথ পোল। ওটা হচ্ছে সাউথ পোল, মানে বুঝছো তো, ধরো এরকম মনে করো, এই যে এটা মনে করো চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এবার ধরো এই যে হেডফোনটা ধরো, এই যে এরকম ভাবে পেঁচাই দিছে আর কি, মানে এটার ভিতরে যেরকম ভাবে দিয়া, এই যে দেখো, এই যে হেডফোনটার দিকে তাকাও, এরকম ভাবে তাকাও, এই যে এরকম একটা ইউ আকৃতির চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এটার ভিতরে এটারে এই নলের এই ক্যাথোড রশ্মির যে টিউবটা আছে, টিউবের ভিতরে ঢুকাই দিছে। একটা উপরে আছে, একটা নিচে আছে, এই উপরে নর্থ পোল, ভিতরে আছে সাউথ পোল। ওকে, মানে এটার ভিতরে মনে করে এটা হলো যে টিউব, এটা হলো টিউব মানে ক্যাথোড রে। এই ক্যাথোড রেটারে কি করছে, এই আমাদের এই যে এটার ভিতর দিয়ে দিয়ে দিছে। এটা হচ্ছে ইউ আকৃতির নল, এর এই যে ইউ আকৃতির চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে দিয়ে এই যে ক্যাথোড রেটারে প্রবেশ করাই দিছে, ঠিক আছে। ওকে, তো দেওয়ার পরে এখন কি হয়েছে, এবার দেখলো কি যে আরে আগে যেই দিকে বাঁকছে, এখন এখন এইটা তার উল্টা দিকে বেঁকে যাচ্ছে, ক্যাথোড রশ্মিটা তার উল্টা দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ নর্থ পোলের দিকে বেঁকে যাচ্ছে। এটা থেকে আবারও কনফার্ম হয়ে গেল যে তার মানে ক্যাথোড রশ্মি অবশ্যই নেগেটিভলি চার্জ, ক্যাথোড রশ্মি অবশ্যই নেগেটিভলি চার্জ, ঠিক আছে। তাহলে দেখো আমি কি দেখলাম, আমি যেটা দেখলাম যে ফার্স্টে একটা হুদাই এক্সপেরিমেন্ট করলো, যে একটা গ্লাস টিউবের মধ্যে লো প্রেসারে কিন্তু হাইড্রোজেন গ্যাস রাখছি, অথবা যে কোনো গ্যাস, এনি কাইন্ড অফ গ্যাস, যে কোনো গ্যাস রাখছি। রাখার পর দুইটা আমি ধাতব পাত দিয়ে দিছি, দিয়া এটারে যখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, দিয়ে দেখলাম যে আরে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে এক ধরনের রে যাচ্ছে, এক ধরনের রে ধাবিত হচ্ছে। তো যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে এক ধরনের রে ধাবিত হচ্ছে, তখন তার মধ্যে চিন্তা হইলো যে আচ্ছা এই যে রে ধাবিত হইলো, এটা আসলে কি, এটা কই থেকে আইতেছে, এই জিনিসটা কি। তো সে এটার নেচারটা বোঝার জন্য এর মধ্যে কি করছে, সে ইলেকট্রিক ফিল্ড দিছে, দিয়ে দেখলো কি, ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেখলো যে ক্যাথোড রশ্মিগুলো পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে, পজিটিভ চার্জ যেই দিকে আছে ক্যাথোড রশ্মির দিকে বেঁকে যাচ্ছে। আবার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেখলো যে ক্যাথোড রশ্মিটা এবার উল্টা দিকে বেঁকে যাচ্ছে, মানে নর্থ পোলের দিকে বেঁকে যাচ্ছে। এখান থেকে সে কনফার্ম হয়ে গেল যে তার মানে ক্যাথোড রশ্মি অবশ্যই নেগেটিভলি চার্জ। তার মানে এখান থেকে নেগেটিভলি চার্জড কোনো একটা পার্টিকেল মুভ করছে, এটা মোটামুটি কনফার্ম যে নেগেটিভলি চার্জ কোনো একটা পার্টিকেল মুভ করছে, ঠিক আছে। এরপরে দেখলো কি, এই ক্যাথোড রশ্মি তাপ শক্তি ও যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, ক্যাথোড রশ্মি তাপ শক্তি ও যান্ত্রিক শক্তি উৎপন্ন করে। এখন খেয়াল করো যে ক্যাথোড রশ্মি যখন এখানে গিয়ে হিট করতেছে, তখন দেখা যাচ্ছে এই জায়গার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার মানে ইটস নট জাস্ট আ রে, ইটস আ পার্টিকেল। অবশ্যই কিছু একটাকে বাড়ি খাচ্ছে এবং যান্ত্রিক শক্তি তৈরি করছে। তো যান্ত্রিক শক্তি মানে কি, কোন একটা জিনিস যেটার ভর আছে গিয়ে সে অ্যাটাক করতেছে। কিরকম, ধরো সেখানে একটা পাংখা লাগাই দিছে, ফ্যান আছে না, ফ্যান, এই জায়গাতে একটা ফ্যান দিছে, ফ্যান লাগায় দেখতেছে কি ক্যাথোড রশ্মি যখন এখান থেকে আসছে তখন ফ্যানটা ঘুরা শুরু করছে।
মানে এর একটা ফ্যান, মানে ফ্যান আছে না বাচ্চাদের ছোট্ট খেলনা ফ্যান, এর একটা খেলনা ফ্যান পাখা লাগাই দিছে, যে পাখা ঘুরে, পাখা ঘুরে কেন? তার মানে নিশ্চয়ই গিয়ে পাখার মধ্যে কোনো একটা জিনিস গিয়ে বাড়ি খাইতেছে, একটা ধাক্কা দিতেছে রে, তার মানে কি যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন করতেছে। তার মানে হচ্ছে এটা একটা পার্টিকেল, এটা একটা কণা। তার মানে হচ্ছে এটা একটা কণা। এবং এটা কি তার মানে কি এখান থেকে কোনো পরমাণু এইদিকে আসতেছে? না। দেখো পরমাণু যদি আসতো, আমরা তো জানি পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, পরমাণুর মধ্যে কিন্তু কোনো চার্জ থাকে না, একটা পরমাণুর ওভারঅলই একটা পরমাণু চার্জ নিরপেক্ষ। তার মানে এখান থেকে এখানে কোনো পরমাণু আসে নাই, একটা পার্টিকেল আসছে, অন্য একটা কিছু আসছে, পরমাণু তো আসে না এখান থেকে, এনে পরমাণু আসে নাই, পরমাণু না এসা এমন একটা কিছু আসছে যেটা নেগেটিভলি চার্জ, যেটা নেগেটিভলি চার্জ এবং যেটা তাপ শক্তি যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে, তার মানে একটা পার্টিকেল কণা। এবং ক্যাথোড রশ্মি আপেক্ষিক চার্জ গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল না। মানে দেখা গেছে এখানে আমি কোন গ্যাস ব্যবহার করতেছি, হাইড্রোজেন গ্যাস নাকি হচ্ছে অন্য কোনো গ্যাস, যে কোনো গ্যাস ব্যবহার করতেছি, তার আসলে প্রকৃতির উপর ডিপেন্ড করতেছে না। তার মানে এটা সবার জন্যই সেম, সবার জন্যই সেম। এমন একটা পার্টিকেল এখান থেকে বেরোইতেছে যেটা সব গ্যাসের জন্য, সব মেটালের জন্য, এখানে মেটাল চেঞ্জ করো কোনো অসুবিধা নাই, নিকেল দাও, যা দাও, ধরো অ্যালুমিনিয়াম দিলা অথবা নিকেল দিলা অথবা জিঙ্ক দিলা, যে কোনো মেটাল অথবা লোহা দিলা, যাই দাও, দেখা গেছে এর আপেক্ষিক চার্জ E/m এর মান কার উপর নির্ভরশীল না। এখন E/m জিনিসটা কি, আপেক্ষিক চার্জ জিনিসটা কি তোমাদেরকে পড়াইছি, আগেই পড়াইছি, তোমাদের মনে আছে? ই হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ, আর এম কি, এম হচ্ছে ভর, E/m। দেখো তোমাদেরকে ভাইয়া কিন্তু এটা দেখা আসছিলাম, তোমাদেরকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে, প্রত্যেকের চার্জ কত, ভর কত, কিভাবে কোনটা বের করতে হয়, এগুলা সব তোমাদের দেখাইছি। এবং দেখবা সবার লাস্টের কলামে একটা চার্ট দেখবা তোমাদের আছে, তুমি যদি প্রিভিয়াস লেকচার করে থাকো দেখবা, এবং লাস্টের কলামে দেখবা লেখা ছিল E/m। তো ওই E/m এর মান কত সেটাও তোমরা নিজেরাই ক্যালকুলেট করছো, ঠিক আছে? তো সেইখান থেকে সেই যে E/m, ওইটাকে আমরা বলি আমাদের আপেক্ষিক চার্জ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম মোটামুটি এখান থেকে আমরা কিছু আইডিয়া পাইলাম যে তার মানে এখান থেকে যে রেটা বেরোচ্ছে এটা কোনো অ্যাটম যাইতেছে না, কোনো পরমাণু যাইতেছে না, রেদার এখান থেকে নেগেটিভলি চার্জ, যেহেতু এটা নেগেটিভলি চার্জ, পরমাণু গেলে তো নিরপেক্ষ হইতো, চার্জ নিরপেক্ষ, যেহেতু নেগেটিভলি চার্জ, তার মানে অন্য কিছু একটা যাচ্ছে, ঠিক আছে? তো এই যে অন্য কিছু, এই অন্য কিছুরই সে নামটা কি দিছে, সেই অন্য কিছুর নাম দিছে কি জানো? এটা কি দিছে? সেই ইলেকট্রন। এই নেগেটিভলি চার্জ যে ক্যাথোড রেটা আছে, এই ক্যাথোড রে গুলা বলছে যে ক্যাথোড রে এরকম অসংখ্য নেগেটিভলি চার্জ যুক্ত পার্টিকেল দ্বারা গঠিত, এবং এই অসংখ্য নেগেটিভলি চার্জ যুক্ত যে পার্টিকেল গুলা, এই প্রতিটা পার্টিকেলের সে নাম দিছে ইলেকট্রন। এইখান থেকে আমাদের সর্বপ্রথম ইলেকট্রনের ধারণা আসছে। ওকে, তাহলে আমার মেইন কথা কি, ক্যাথোড রশ্মি সরল রেখায় চলে। ক্যাথোড রশ্মি কি নেগেটিভলি চার্জড? অবশ্যই। ক্যাথোড রশ্মি কেন নেগেটিভলি চার্জ? কারণ ইলেকট্রিক ফিল্ড দিলে ক্যাথোড রশ্মি বাইকা যায় পজিটিভের দিকে, আবার ম্যাগনেটিক ফিল্ড দিলে ক্যাথোড রশ্মি বাইকা যায় নর্থ পোলের দিকে, তার মানে বা অপোজিট সাইডে বেগে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ক্যাথোড রশ্মি আমরা অবশ্যই বলতে পারি ক্যাথোড রশ্মি নেগেটিভলি চার্জড। এবং ক্যাথোড রশ্মি তাপ শক্তি যান্ত্রিক শক্তি উৎপন্ন করতেছে, তার মানে একটা আমাদের পার্টিকেল, একদম কথা শেষ, তার মানে নেগেটিভলি চার্জ যুক্ত একটা পার্টিকেল। আচ্ছা, এখন ক্যাথোড রশ্মির এইটা সবার জন্য সেম, ক্যাথোড রশ্মির আপেক্ষিক চার্জ E/m কে বলা হয় আপেক্ষিক চার্জ, এটা সবার জন্য সেম, সবার জন্য মানে সবার জন্য সেম। গ্যাস চেঞ্জ, যদি এখানে আমি গ্যাসটা হাইড্রোজেনের জায়গায় অক্সিজেন দিই তাও কোনো অসুবিধা নাই, এখানে মেটালগুলো যদি চেঞ্জ করে দিই তাও কোনো অসুবিধা নেই, তার মানে এটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল না। তার মানে এটা এমন একটা পার্টিকেল যেটা সবার মধ্যে আছে, যেহেতু নির্ভরশীল না, তার মানে এটা সবার মধ্যে আছে। তো এইখান থেকে আমরা দেখলাম তার মানে আমার পরমাণুর মধ্যে অবশ্যই তার মানে একটা ইউনিক পার্টিকেল আছে যেটা সবার মধ্যে আছে এবং যেটা নেগেটিভলি চার্জড। তো এই ইউনিক পার্টিকেলটার নাম কি? এই ইউনিক পার্টিকেলটার নাম হচ্ছে ইলেকট্রন। এটার নাম কি? ইলেকট্রন। ওকে, তো এইখান থেকে পরবর্তীতে আসো, এইখান থেকেই জে থমসন কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে দেখো, ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন নেগেটিভলি চার্জড। প্রথম কি সিদ্ধান্ত দিচ্ছে? যে ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন গুলো হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জড।
সেকেন্ড কথা, যেহেতু পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জড, ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জড, ওকে, পরমাণু কি সামগ্রিকভাবে, পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, তাই না? একটা পরমাণুতে তো আর চার্জ থাকে না, নিরপেক্ষ থাকে, কিন্তু ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ, মাত্রই আমরা দেখে আসি। সে বলছে তার মানে অবশ্যই পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, একটা নেগেটিভ চার্জযুক্ত পার্টিকেল পরমাণুর মধ্যে আছে, এবং এই নেগেটিভ চার্জযুক্ত পার্টিকেলটার নামই সে কি দিচ্ছে, ইলেকট্রন। সে নেগেটিভ চার্জযুক্ত পার্টিকেলের নামই দিচ্ছে ইলেকট্রন। ওকে, তাহলে যেহেতু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জ, তার মানে পরমাণুর ভেতরে অবশ্যই পজিটিভ চার্জ আছে, যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ। এখন যেহেতু তুমি ফাইন্ড আউট করেই ফেলছো যে পরমাণুর মধ্যে অবশ্যই ইলেকট্রন নামক কিছু একটা আছে যেটা নেগেটিভলি চার্জ, তার মানে অবশ্যই ওই পরমাণুটাকে নিউট্রালাইজ করার জন্য ওইখানে অবশ্যই কিছু পরিমাণ পজিটিভ চার্জ আছে, অবশ্যই পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ আছে। আচ্ছা, এবার ক্যাথোড রশ্মি যে পার্টিকেল দিয়ে তৈরি সেটি একটি হাইড্রোজেন পরমাণু অপেক্ষা 1000 গুণ ছোট। 1000 গুণ ছোট মানে ক্যাথোড রশ্মি কি দিয়ে তৈরি, ইলেকট্রন দিয়ে তৈরি। তো বলছে যে একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় এই ইলেকট্রন গুলা 1000 গুণ ছোট, 1000 গুণ ছোট। তো এই কনসেপ্টের উপর বেস করে সে যে ক্যাথোড রশ্মি টেস্টটা করছে, করার পরেই সে বলছে যে তাইলে তো ডাল্টনের অ্যাটমিক মডেলটা ভুল। ডাল্টন যে বলছে কোন একটা পরমাণুরে আর ভাঙা যায় না, ডাল্টন কি বলছিল যে, ওটা তো তোমরা জানো, অনেক আগের কাহিনী। ডাল্টন বলছে যে পরমাণু ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাটম, কিন্তু সে দেখলো যে না, অ্যাটমের ভিতরে কি আছে, অ্যাটমের ভিতরে মানে নেগেটিভ চার্জ যুক্ত একটা পার্টিকেল আছে। তো তখন সে বলল যে আমার যে অ্যাটম গুলো আছে, সে বলল আমার যে অ্যাটম গুলো আছে, এই যে এইখান থেকে দেখো সে কি কইছে, সে বলছে কি দেখো যে পরমাণু, এটা একটা পরমাণু, ঠিক আছে, একটা পরমাণু, এটাকে বলা হয় আমরা পাম পুডিং মডেল। এটাকে আমরা কি বলি, পাম পুডিং মডেল। যে আমার একটা পরমাণুর, এই পরমাণুর ভেতরে কি থাকবে, কোন একটা পরমাণুর ভেতরে আমাদের আমাদের ইলেকট্রন থাকবে, কি থাকবে, ইলেকট্রন থাকবে, নেগেটিভলি চার্জ যুক্ত ইলেকট্রন থাকবে। এবং পরমাণুর ভেতরে সে বলছে এই ইলেকট্রন গুলা এরকম ছড়ায় ছিটায় আছে, অনেকটা কার মতো, তরমুজের মতো। তরমুজের মধ্যে যেমন তরমুজের বিচিগুলা ছড়ায় ছিটায় থাকে, অথবা পুডিং এর উপরে যেমন কিসমিস ছড়ায় ছিটায় দেই না আমরা, এরকম কিসমিসের মতো পাম পুডিং মডেল বলে। পামগুলা হচ্ছে পুডিং এর মধ্যে ছড়ায় ছিটায় দেওয়া থাকে, এরকম ভাবে ইলেকট্রন গুলা পরমাণুর ভেতরে ছড়ায় ছিটায় আছে। ঠিক আছে, যেহেতু পরমাণুর ভেতরে এরকম নেগেটিভলি চার্জ আছে, তার মানে অবশ্যই অবশ্যই পরমাণুর ভেতরে কোনো না কোনো পজিটিভ চার্জও আছে, কারণ পরমাণু তো নিউট্রাল বানাইতে হবে। তুমি চিন্তা করো, তুমি হচ্ছে নিউট্রাল, তুমি হচ্ছে নিউট্রাল, আর তোমার ভিতরে আমি ফাইন্ড আউট করছি নেগেটিভ আছে, তাহলে নেগেটিভরে প্রশমিত করার জন্য অবশ্যই কি পজিটিভ থাকতে হবে। তো সে বলছে এই যে পাম পুডিং যে আছে, এই পুডিং এর যে পুরো ডোটা আছে, ডো মানে এই যে পুরো পুডিংটা আছে, এই পুরাটাই হচ্ছে পজিটিভলি চার্জড। ওকে, বাকি যেটা আছে এটা পুরাটাই হচ্ছে কি পজিটিভ। আমি একটু সুন্দর মতো আঁকি আর কি, ধরো একটা এই যে তরমুজের মতো আঁকলাম আর কি। ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে এটা হচ্ছে নিচের সাইডটা আর কি, এটা হলো উপরে, মানে এটা তরমুজ কাটলে, মাছ বরাবর তরমুজ কাটলে যেমন দেখা যাবে আর কি। হ্যাঁ, এই যে উপরের দিকে তরমুজের বিচিগুলা ছড়ায় ছিটায় আছে, আর বাকি যে ডোটা আছে চারপাশে পুরোটাই হচ্ছে পজিটিভলি চার্জ। এগুলা সব হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ। ওকে, এইগুলা পুরোটা চারপাশে পুরোটা হচ্ছে পজিটিভলি চার্জ। আর বলছে এর ভিতরে কি আছে, এই যে ইলেকট্রন গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ। এখানে যতগুলো ইলেকট্রন নেগেটিভলি চার্জ থাকবে, ঠিক তত সংখ্যক পজিটিভলি চার্জ থাকবে, পজিটিভ চার্জ থাকবে আমাদের ওই ডোর ভিতরে। বুঝছো, ক্লিয়ার, বুঝা গেছে? তো এই হচ্ছে আমাদের পাম পুডিং মডেল। এটা কি আমরা বলি আমাদের পাম পুডিং মডেল, পাম পুডিং মডেল। তো পাম পুডিং মডেলটা কি, আশা করি সবাই বুঝতে পারছো। কিভাবে জে জে থমসন আমাদের এই থিওরিটা আবিষ্কার করছে। ওকে, জে জে থমসনের থিওরিটা তোমরা অনেকেই জানো, 9-10-এ থাকতো তোমরা অনেকে হয়তো পড়ছো, না থাকলেও ইন্টারমিডিয়েটে আসলে দেখবা যে অল্প কয়েক লাইনে জে জে থমসনের এই পাম পুডিং মডেলটার কথা বলা আছে। তো সেটা কি বলছে যে ইলেকট্রন গুলা পরমাণুর মধ্যে এই যে তরমুজের বিচির মতো বা একটা পুডিং এর মধ্যে যেমন কিসমিস ছড়ায় ছিটায় থাকে, এরকম কিসমিসের মতো ইলেকট্রন গুলো ছড়ায় ছিটায় থাকবে ইলেকট্রন গুলা। আর যে বাকি যে পুরো সিস্টেমটা আছে, বাকি যে পরমাণুর বাকি যে জিনিসটা আছে, এই পুরোটা হচ্ছে পজিটিভ, ডোটা আছে যে ডো বলে এটারে, পুডিং এর ডো আর কি, এই পুরোটা হচ্ছে পজিটিভলি চার্জ থাকবে। তো কেন, কারণ একটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো যেহেতু পরমাণুর মধ্যে নেগেটিভ চার্জ আছে,
তেমন অবশ্যই পজিটিভ চার্জও আছে। তো এটাই হচ্ছে সর্বপ্রথম বলছে যে এই বাকি পুরাটা হচ্ছে পজিটিভলি চার্জ যুক্ত থাকবে, আর ভিতরে ইলেকট্রনগুলা নেগেটিভলি আকারে ছড়ায়, নেগেটিভ চার্জগুলো ছড়ায় ছিটায় থাকবে। তো এই পুরাটা জিনিসটাকেই বলা হয় পাম্প পুডিং মডেল, এবং এটাই মানে সর্বপ্রথম বলা যায় অ্যাটমিক মডেল এটা ব্যাপক মানে মাইলস্টোন ক্রিয়েট করছে। কারণ ডাল্টন বলছিল পরমাণুর আর ভাঙা যায় না, আর সে এসে দেখলো যে না, পরমাণুর ভিতরেও একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল আছে, একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল আছে। এই নেগেটিভলি চার্জ যে পার্টিকেল, সেটার নাম দিছে কি? ইলেকট্রন। সেটার নাম দিছে ইলেকট্রন। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝা গেছে কিনা বলো, একটু কমেন্ট করে জানাও যে তোমরা পাম্প পুডিং মডেলটা বুঝছো কিনা, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট আরেকবার বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবা। কেউ না বুঝলে অবশ্যই বলবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে কিভাবে ইলেকট্রনের আবিষ্কারটা হয়েছিল, আউট অফ নো হোয়ার কেমনি ইলেকট্রনের আবিষ্কার হয়ে গেছিল, ঠিক আছে? ডাল্টন সাহেব বলছিল যে অ্যাটমটা আর ভাঙা যায় না, ওকে এইটাই বিশ্বাস করছিল। তো জে থমসন উনি একদিন হুদাই এটা ক্লাসের কাচের নলের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করতে গেল, এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলো আর এখান থেকে একটা রে বেরোইতেছে। এই রেটা দেখা গেল কি নেগেটিভ, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তো যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, তো সে একটা ইনিশিয়াল ধারণা নিল যে অ্যানোড তো পজিটিভ চার্জ, তো পজিটিভের দিকে কারা আসে? নেগেটিভ আসে। তার মানে অবশ্যই এখান থেকে কোনো নেগেটিভ চার্জ যুক্ত কিছু আসতেছে। এটাকে ফার্দার টেস্ট করার জন্য সে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিল, দিয়ে দেখলো আরে এই রে তো পজিটিভের দিকে বাইকা যাচ্ছে। তারপরে যখন সে চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিল, দেখলো আরে এটা তো উল্টা দিকে বাইকা যাচ্ছে। তখন সে একদম কনফার্ম হয়ে গেল যে আরে তার মানে কি, তার মানে ক্যাথোড রশ্মি অবশ্যই কি নেগেটিভলি চার্জ। এবার এখানে একটা পাংখা লাগাই দিল, পাংখা লাগাই দেখলো আরে ক্যাথোড রশ্মিকে পাংখা ঘুরাইতেছে, তার মানে এটা একটা পার্টিকেল। আচ্ছা, আবার দেখলো কিভাবে গরম করে লাইতেছে, তার মানে যেহেতু তার মানে একটা নেগেটিভলি চার্জ যুক্ত পার্টিকেল এনতে পারিছে। এখন পরমাণু তো নিউট্রাল, তার মানে কি নেগেটিভলি পরমাণুর ভিতরে অবশ্যই কি আছে? নেগেটিভলি চার্জ যুক্ত কোনো একটা পার্টিকেল আছে। তখন সে কি করলো? হাইড্রোজেন গ্যাসের জায়গায় অন্য একটা গ্যাস দিল, গিয়ে দেখলো আরে ঘটনা তো সেম, একই ঘটনা আসতেছে, আপেক্ষিক চার্জ সেম। তারপর দেখা গেল যে একই পার্টিকেল আইতেছে, এখানে মেটাল গুলা চেঞ্জ করলো, আরে একই জিনিস আসতেছে। তখন দেখলো যে যে ক্যাথোড রশ্মি আপেক্ষিক চার্জ গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তার মানে এটা সবার জন্য সেম, প্রত্যেকের মধ্যেই তার মানে এই পার্টিকেলটা আছে। তো এই পার্টিকেলটা নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেলের নাম দিছে কি? ইলেকট্রন। এটারই নাম দিছে ইলেকট্রন, ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ফাইন। তো এই হচ্ছে কাহিনী, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের পাম্প পুডিং মডেল, পাম্প পুডিং মডেল। ওকে, পাম্প পুডিং মডেল। আমাদের পাম্প পুডিং মডেলটা কি আশা করি তোমরা সবাই বুঝে গেছো, এবং কিভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছে এটাও তোমরা বুঝছো। আচ্ছা, এখন এবার আমরা দেখবো যে আমি তো ইলেকট্রন আবিষ্কার করে ফেলছি, আমাদের পাম্প পুডিং মডেলও হয়ে গেছে, মানে জে থমসনের মডেলটা আমরা দেখে ফেলছি যে জে থমসন কেন এই মডেলটা দিল, মানে কেন এরকম একটা মডেলে সে সিদ্ধান্তে আসলো, কেন আসলো। আমার কোশ্চেনটা হচ্ছে এটা, পাম্প পুডিং মডেল কি তোমরা পারবা, কিন্তু তার আসলে ব্যাক স্টোরিটা কি, সে কেন এরকম একটা মডেল উপস্থাপনা করলো, তার কেন মনে হইলো পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, কেন মনে হইলো? বিকজ এই এক্সপেরিমেন্টের কারণে, এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের কারণে তার কাছে এই জিনিসটা তার মাথার মধ্যে আসছে। ওকে, এবার আসো তারপরে এখন আমরা দেখবো আমাদের ডিসকভারি অফ প্রোটন অথবা নিউক্লিয়াস, ডিসকভারি অফ প্রোটন অথবা নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই ডিসকভারি অফ প্রোটন অথবা নিউক্লিয়াস মানে প্রোটন আবিষ্কার হয়েছিল আর কি, কে করছে, বা নিউক্লিয়াস সর্বপ্রথম কে আবিষ্কার করছে? তো এটা করছে আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে? 1909 সালে। কত সালে? 1909 সালে, ঠিক আছে? এবং এটাকে বলা হয় গোল্ড ফয়েলড এক্সপেরিমেন্ট, স্বর্ণপাত, রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা অথবা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি বলা হয়? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা অথবা রাদারফোর্ডের স্বর্ণপাতের পরীক্ষা, ঠিক আছে? গোল্ড ফয়েলড এক্সপেরিমেন্ট, গোল্ড মানে স্বর্ণ, ফয়েল মানে পাত, এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট বা পরীক্ষা। স্বর্ণপাত পরীক্ষা বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করছে বলতো? রাদারফোর্ড করছে। কত সালে করছে? 1909 সালে করছে। ওকে, তো এই যে এক্সপেরিমেন্টটা করছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তোমরা 19 থাকতেও দেখছো, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছো না? তো এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি, কে করছে? আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে? 1909 সালে। এবং এই পরীক্ষার মাধ্যমে সে কি আবিষ্কার করছে? এই পরীক্ষার মাধ্যমে সে নিউক্লিয়াস বা প্রোটন আবিষ্কার করছে।
সে কি আবিষ্কার করছে? নিউক্লিয়াস বা প্রোটন আবিষ্কার করছে। ঠিক আছে, এবং মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে এক্সপেরিমেন্টটা কিন্তু রাদারফোর্ড নিজে করে নাই। রাদারফোর্ড ছিল সুপারভাইজার। রাদারফোর্ড ছিল সুপারভাইজার, মানে সে সুপারভিশন করতেছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কামলা দিছে কে জানো এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে? যে বিখ্যাত রাদারফোর্ডের পরমাণু মডেল, এটার আসলে কামলা দিছে কে? কামলা দিছে দেখো, দিস এক্সপেরিমেন্ট ওয়াজ পারফর্মড বাই হ্যান্স গিগার অ্যান্ড আর্নেস্ট মার্সডেন আন্ডার দ্য সুপারভিশন অফ আর্নেস্ট রাদারফোর্ড। মানে রাদারফোর্ডের সুপারভিশনের আন্ডারে বেসিক্যালি এই দুইজন কামলা দিছে। এই দুইজনই আসলে এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে। কারা করছে? হেরা করছে। বুঝছো, এই দুজন হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে, আর হে হচ্ছে বস, কইছে যে আচ্ছা ঠিক আছে তোমরা এটা করছো, ওকে ফাইন, কি কি পাইছো আমারে কও। বুঝা গেছে? কি কি পাইছো আমারে কও। ওকে ফাইন। শাহরিয়ার হক, তোমার বইয়ে কি আছে না আছে এটা দেখে আমার জানার দরকার আছে। তোমার বইয়ে কি আছে? হ্যাঁ, আমি পড়াইতেছি যেটা পড়াইতে তুমি এটা পড়বা। তোমার বই তুমি 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 আমার স্লাইডই তো একটা বই, অথেন্টিক বুক। দিস ওয়ান ইজ দ্য অথেন্টিক বই। বুঝা গেছে শাহরিয়ার? সো বইয়ে কি আছে, বইয়ে কিছু দেখার দরকার না, আগে আমারটা দেখো, তারপরে বই পড়বা। আগে বুঝো তোমার বই পড়তে কে বলছো? আমি বলছি তোমার এখনো বই পড়তে? তোমাদেরকে বলছি না পাকনামি কম করতে? তোমাদেরকে আমি এখনো বলছি যে তোমরা বই খুলে পড়ো, নট এ সিঙ্গেল। আমি বলছি না তোমরা এখনো কোনো বই পড়বা না, কিচ্ছু পড়বা না। পড়বা কখন আমি বলে দিব, কখন তুমি বই পড়বা সেটা আমি বলে দিব। তোমাদেরকে একটা লেভেলে নিব, নিয়ে তারপরে তোমার বলবো এখন তুমি বই পড়ো, এবার তুমি বই পড়ো। তখন তুমি দেখবে বই পড়লে বইয়ের প্রতিটা লাইনের ব্যাখ্যা দিতে পারবা, তুমি আরো 10 জনকে বুঝাইতে পারবা। ঠিক আছে, আরো 10 জনকে তুমি বুঝাইতে পারবা। ওকে, সো চিলপিল। ভাইয়া যেটা পড়াইতেছি তুমি আগে পড়ো, আগে তোমার যেটা পড়াইতেছি সেটা তুমি পড়ো। ওকে, তারপরে দেখ পরেরটা পরে। তাহলে আগে বুঝো যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা দিছে। এটা করছে কত সালে? 1990 সালে, 9 সালে। বুঝো এটা কত সালে করছে? 1909 সালে করছে। কে করছে? কামলা দিছে কে? কামলা দিছে এই দুইজন, আর সুপারভিশন করছে কে? আর্নেস্ট রাদারফোর্ড। ওকে, তো এবার আসুন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা হচ্ছে, তোমরা অলরেডি তেজস্ক্রিয়তা পড়ছো। তোমরা জানো যে সকল পরমাণুগুলার একটু ভারী নিউক্লিয়াস, যাদের নিউক্লিয়াস ভারী, তাদের থেকে আলফা বিটা গামা কণা নির্গত হয়, তাই না? আলফা বিটা গামা কণা নির্গত হয়। আমি কি করছি, রাদারফোর্ড কি করছে? রাদারফোর্ড হচ্ছে এরকম একটা, দেখো এখানে একটা ব্লক দেখতে পাচ্ছ, তোমরা খেয়াল করো, দেখছো এখানে একটা তেজস্ক্রিয় এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ। আমি এটাকে একটু কাজ করি, দাঁড়াও। এই যে দেখো, এখানে খেয়াল করো, এই যে এখানে একটা কি আছে? ব্লক আছে। এখানে একটা ব্লক আছে, এটাকে বলে লেড ব্লক। এটা কার ব্লক বলো তো ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের একটা লেড ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা লেড ব্লক। এটাকে আমি লেখা রাখি, এই যে লেড ব্লক। এটা কার? এটা হচ্ছে লেডের। হ্যাঁ, লেড ব্লক। তো লেড ব্লকের মধ্যে কেন রাখে? এই লেড ব্লকের মধ্যে একটা তেজস্ক্রিয় পরমাণু রাখে। লেড ব্লকের ভেতরে কে আছে? লেড ব্লকের ভেতর কে আছে ভাইয়া? এর ভেতর এই তেজস্ক্রিয় পোলোনিয়াম আছে। ওকে, লেড ব্লকের ভেতর কে আছে? তেজস্ক্রিয় পোলোনিয়াম। এটার উপরে স্টার মার্ক দিয়ে রাখছে। স্টার মার্ক মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। আমরা একটা লেড ব্লকের ভেতরে একটা তেজস্ক্রিয় পোলোনিয়াম রাখছি। এখন এই পোলোনিয়ামের সুবিধা কি? পোলোনিয়ামের সুবিধা হচ্ছে এখান থেকে আলফা কণা নির্গত হয়, এবং উচ্চ গতিসম্পন্ন আলফা কণা। তাহলে আমি একটু বলতে পারি যে আমার যে লেড ব্লক আছে, এই লেড ব্লকের ভেতরে কি আছে বলতো? লেড ব্লকের ভেতর এখানে আমাদের একটা লেড ব্লক আছে, আর এইটার ভেতরে আমাদের কি আছে? এই যে এটা হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় পোলোনিয়াম, একটা তেজস্ক্রিয় পরমাণু আছে। তো তেজস্ক্রিয় পরমাণু তোমরা সবাই জানো, অলরেডি পড়াই ফেলছি, যে সকল পরমাণুর থেকে আলফা কণা বিটা কণা বের হয়, আলফা বিটা গামা কণা বের হয়, তাই না? যে সকল ভারী নিউক্লিয়াস, কোন পরমাণুর নিউক্লিয়াস যখন ভারী হয় সেগুলো আনস্টেবল হয়, সেখান থেকে আলফা কণা বিটা কণা গামা কণা নির্গত হয়। তো আমি এখানে একটা তেজস্ক্রিয় পরমাণু নিয়েছি। তেজস্ক্রিয় পরমাণুটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে পোলোনিয়াম।
এই তেজস্ক্রিয় পোলোনিয়াম আছে কোথায়? এই ভিতরে। এখন এর ভেতর থেকে কি হয়? এর থেকে 7 পয়েন্ট, আরে কাজ করছে না কেন? এর থেকে কি হচ্ছে বলতো? 7.68 MeV, মেগা ইলেকট্রন ভোল্ট। 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তির দেখো এত গতিশক্তি বিশিষ্ট আলফা কণা নির্গত হয়। ওকে, আলফা কণা নির্গত হয়। তাহলে আমি দেখলাম যে আমি যে তেজস্ক্রিয় মৌলটা নিছি, এই তেজস্ক্রিয় মৌল থেকে কি বের হয়? আলফা কণা বের হয়। তেজস্ক্রিয় মৌল হিসেবে কাকে নেওয়া হয়েছে? যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল, বাট আমরা এইখানে যে এক্সপেরিমেন্টটা করতেছি কাকে নিয়ে করেছি? পোলোনিয়ামকে। অন্য কোনো তেজস্ক্রিয় মৌল দিলেও হইতো, কোনো অসুবিধা নেই, বাট সে পোলোনিয়াম নিয়ে করছে। এবং সেখান থেকে যে আলফা কণাটা নির্গত হয়েছে সেটা কত গতিশক্তির? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তির আলফা কণা এখান থেকে নির্গত হয়েছে। এবং যেহেতু এটা একটা তেজস্ক্রিয় এলিমেন্ট, একটা জিনিস তেজস্ক্রিয়, তাহলে মানে কি? তেজস্ক্রিয় এলিমেন্ট গুলো যখন আমাদের শরীরের মধ্যে এসে পড়বে, আমরা জানি আমাদের ক্যান্সার তৈরি হয়, অনেক সমস্যা তৈরি হয়, তাই না? তো এক্সপেরিমেন্ট করার জন্য তেজস্ক্রিয় এলিমেন্ট যেহেতু, তো এটাকে একটা লেড ব্লকের ভিতরে ঢুকায় রাখছে। এটা কি করছে? লেড মানে একটা লেডের বাক্সের মধ্যে ঢুকায় রাখছে। লেডের বাক্সের মধ্যে ঢুকানোর সুবিধা কি? এটা লেড ভেদ করে বেরোতে পারে না, লেডের বাক্স ভেদ করে বেরোতে পারে না, ঠিক আছে? তো এবার এই লেডের এক পাশ দিয়ে একটা ছোট্ট ফুটা করে দেওয়া হয়েছে। এখান দিয়ে কি করা হয়েছে? এক পাশ দিয়ে একটা ছোট্ট ফুটা করে দেওয়া হয়েছে। এই যে তুমি ছোট্ট ফুটা করে দিছো, এই ছোট্ট ফুটার ভিতর দিয়ে আমার এখান থেকে এই আলফা কণাগুলো সেই করে বেরোচ্ছে, সেই করে বেরোচ্ছে। কত গতিশক্তির? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তির আলফা কণা বেরোচ্ছে। ওকে, আচ্ছা, এখন এই আলফা কণা কই যাবে? তো সে কি করছে? সেই এক্সপেরিমেন্টটা করার জন্য সে একটা ফার্স্টে তেজস্ক্রিয় পোলোনিয়াম নিছে, কার ভিতরে? লেড ব্লকের ভিতরে। এবং এখান থেকে কি বেরোবে? আলফা কণা বের হবে। এটা আমরা মোটামুটি এইটুক কনফার্ম। এবার সে একটা স্বর্ণের পাত নিছে। কি নিছে ভাই বলতো? একটা সোনার পাত বা স্বর্ণের পাত নিছে। এখন স্বর্ণের পাত জিনিসটা কেমন? দেখো, তোমরা একটা জিনিস দেখবা, গোল্ডের অর্নামেন্টস তোমরা পড়ো না? এই দেখো, তোমরা মেয়েরা, তোমরা কিন্তু গোল্ড, স্বর্ণের জিনিসপাতি পড়ো না? পড়ো। দেখো তো, এক বড়ি দিয়ে একটা চেইন বানায় ফেলে। এক বড়ি কিন্তু অনেক কম, অল্প একটু। এক বড়ি দিয়ে তুমি দেখবা পুরো একটা চেইন বানায় ফেলতেছে। দেখো, বিশাল বড় একটা চেইন বানায় ফেলতেছে এক বড়ি দিয়ে একটা চেইন। তারপর দেখবা 4 আনা দিয়ে চেইন বানায় ফেলে। তো 4 আনা মানে তো অনেক কম, অনেক অল্প গ্রাম, 3-4 গ্রাম, 4 গ্রাম, ধরো 4 গ্রাম। এটা দিয়ে একটা 4 গ্রাম, বুঝো, এটা দিয়ে একটা বড় একটা চেইন বানায় ফেলতেছে। তো কেন? মানে স্বর্ণের কি এমন বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে এত অল্প পরিমাণ দিয়ে এত বড় বড় জিনিস বানায় ফেলা যায়? এটা কারণটা হচ্ছে যে স্বর্ণের পাতকে তুমি চাইলে অনেক পাতলা করে ফেলতে পারবা। একটা স্বর্ণের পাতকে তুমি চাইলে কি করতে পারবা? অনেক পাতলা করতে পারবা। স্বর্ণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গোল্ডকে তুমি অনেক পাতলা করে ফেলতে পারবা। পিটায় অনেক সূক্ষ্ম করে ফেলা যায়। তো এই জন্য সে হচ্ছে গোল্ডকে নিছে, যেন এটা অনেক পাতলা, মানে একদম পাতলা একটা লেয়ারে কনভার্ট করে ফেলা যায় গোল্ডকে। এই জন্য সে কি করছে? একটা গোল্ডের ফয়েল নিছে। তোমরা দেখবে অনেক সময় গোল্ডের ফয়েল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, বাজারে দেখবে গোল্ডের ফয়েল কিনতে পাওয়া যায়। দেখো, অনেক দামি দামি রেস্টুরেন্টে, বিদেশে দেখবা দামি দামি রেস্টুরেন্ট গুলোর মধ্যে দেখবা কফির মধ্যে, যেমন বুর্জ আল আরবের মধ্যে একবার কফি খাইছিলাম, ওখানে এরকম তোমার উপরে গোল্ড, স্বর্ণের প্রলেপ দেওয়া ছিল, মানে গোল্ড প্লেটেড কফি ছিল, বুঝছো? মানে উপরে একটা গোল্ডের এরকম এই গোল্ডের ফয়েল পেপার ছিল। গোল্ডের ফয়েল পেপার এডিবল, খাওয়া যায় আর কি, খাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এরকম একটা পাতলা একটা স্বর্ণের পাত নিছে। এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে গোল্ড ফয়েল, এটা হচ্ছে স্বর্ণপাত। এটাকে আমরা বলি স্বর্ণপাত, মানে গোল্ডের একটা পাতলা পাত নিছে। গোল্ডের একটা পাতলা পাত নিছে, বুঝতে পারছো? স্বর্ণপাত, স্বর্ণের পাত মানে গোল্ডের একটা পাতলা পাত নিছে। এখন এই যে স্বর্ণের যে পাতটা নেওয়া হয়েছে, এই স্বর্ণ পাতের পুরুত্ব কত ছিল? স্বর্ণপাতটা নেওয়া হয়েছিল 0.00004 সেন্টিমিটার। ওকে,
0.00 চারটা 0.4 সেন্টিমিটার। এই এত সেন্টিমিটার পুরুত্বের, এত সেন্টিমিটার পুরু, তার মানে বুঝছো 1 সেন্টিমিটারেরও কত অল্প। হ্যাঁ, মানে অনেক পাতলা 0.00004 সেন্টিমিটার পুরুত্বের একটা স্বর্ণপাত আমরা এখানে নিছি। ওকে, তাহলে মাঝখানে একটা স্বর্ণপাত রাখছে, রেখে এটাকে চারপাশ দিয়ে, দেখো চারপাশ দিয়ে একটা ব্যারিকেড দিছে। এর চারপাশ দিয়ে একটা ব্যারিকেড দিছে। কার ব্যারিকেড দিছে ভাইয়া? জিঙ্ক সালফাইডের ব্যারিকেড দিছে। কার ব্যারিকেড দিয়েছে? জিঙ্ক সালফাইড। এই যে লেয়ারটা তুমি দেখতে পাচ্ছ, এই লেয়ারটা হচ্ছে আমাদের কার? এটা কার? এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের লেয়ার। কার ব্যারিকেড দেওয়া হয়েছে? জিঙ্ক সালফাইড। এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের লেয়ার দেওয়া হয়েছে, জিঙ্ক সালফাইড। এখন জিঙ্ক সালফাইড দেওয়ার সুবিধা কি? জিঙ্ক সালফাইড দেওয়ার সুবিধা কি? জিঙ্ক সালফাইড সুবিধা হচ্ছে জিঙ্ক সালফাইড একটা আবরণ, মানে এই পুরো যে তুমি এখানে একটা দেওয়াল দেখতে পাচ্ছ না, একটা দেয়াল দিছে না, এই দেয়ালের ভেতরে কি থাকে? জিঙ্ক সালফাইডের প্রলেপ থাকে, জিঙ্ক সালফাইডের প্রলেপ যুক্ত পর্দা, প্রলেপ যুক্ত পর্দা দিয়ে দিছি। এতে সুবিধাটা কি? জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা দিলে সুবিধাটা কি হয় খেয়াল করো। আমরা এক্সপেরিমেন্টে পরে দেখতেছি, আগে দেখি, আগে কারণগুলো জানি। এটা সুবিধা হচ্ছে এই জিঙ্ক সালফাইডের মধ্যে যখন কোনো একটা আলফা পার্টিকেল হিট করে তখন এটা জ্বলে ওঠে। তখন এটা কি করে? এটা জ্বলে ওঠে, হ্যাঁ, অনুপ্রভাত তৈরি করে। তো জিঙ্ক সালফাইডের মধ্যে যখন কোনো একটা আলো এসে পড়ে তখন এই জিঙ্ক সালফাইডটা জ্বলে যায়, মানে একটা গ্লো করে কি করে? গ্লো করে। বুঝতে পারছো? ওকে, তো মোটামুটি এরকম একটা সেট আপ দাঁড় করাইছে, যে সেট আপ হচ্ছে একটা মাঝখানে গোল্ডের ফয়েল রাখছে, অনেক পাতলা পুরুত্বের 0.00004 সেন্টিমিটার পুরুত্বের একটা স্বর্ণের পাত রাখছে। রাইখা এর চারপাশ দিয়ে কি করছে? একটা ব্যারিকেড দিছে। কার পর্দা দ্বারা? জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা দ্বারা। কেন জিঙ্ক সালফাইড? কারণ জিঙ্ক সালফাইডের মধ্যে আলফা কণা হিট করলে আলো জ্বলে। ওকে, আচ্ছা, এরপরে সে ওস্তাদ কি করছে? ওস্তাদ হচ্ছে একটা লেডের ব্লক নিছে। লেড ব্লকের মধ্যে সে কি রাখছে? সে হচ্ছে একটা তেজস্ক্রিয় পোলোনিয়াম রাখছে, যেখান থেকে উচ্চ গতি সম্পন্ন আলফা কণা নির্গত হয়। তো এটাকে বলা হয় আলফা শুটার গান। এটা হচ্ছে একটা গান, বন্দুক। তো এইখান থেকে সে কি করছে? ব্যাম 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 কইরা করে কি করছে? এই যে স্বর্ণপাত আছে, এই স্বর্ণপাতের মধ্যে আলফা কণা নিক্ষেপ করা শুরু করছে। এই স্বর্ণপাতের মধ্যে কি করছে? ব্যাম 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 ব্যাম, মানে আলফা কণা খালি মারতেছে, বুঝছো? এই আলফা কণা সে যখন এখান দিয়ে মারতেছে, সে দেখতেছে যে এই আলফা পার্টিকেল গুলো যখন গিয়া স্বর্ণপাতকে হিট করতেছে, ম্যাক্সিমাম আলফা কণিকায় সোজা চলে যাচ্ছে। ম্যাক্সিমাম আলফা কণিকায় কি সোজা চলে যাচ্ছে? শুনো, রাদারফোর্ডের ধান্দা ছিল, রাদারফোর্ড মনে করছিল কি বুঝো? রাদারফোর্ড কিন্তু বিশ্বাস করছে কারে? রাদারফোর্ড বিশ্বাস করছে হচ্ছে থমসন রে। রাদারফোর্ড মনে করছে পরমাণু কিন্তু একটা পরমাণু, থমসনের পরমাণু মডেল যেটা দিছে এটাতেই রাদারফোর্ড বিশ্বাস করছে। রাদারফোর্ডের ধান্দা কিন্তু ছিল না নতুন পরমাণু মডেল আবিষ্কার করা, বুঝো? রাদারফোর্ডের একটা ধান্দা ছিল না। রাদারফোর্ড এই থমসনের পরমাণু মডেলটার এই এস্টাবলিশ করতে গেছিল। সে যে থমসন যে পরমাণু মডেলটা দিছে এটারই সে আরো এস্টাবলিশ করতে গেছিল, বুঝছো? এটা আরেকটু পাকাপোক্ত করতে গেছিল। এটার একটু পাকাপোক্ত করতে গিয়া সে কি করছে? রাদারফোর্ড কি করছে? রাদারফোর্ড হচ্ছে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছে। কইরা সে ধান্দা ছিল যে থমসনের মডেলটা একটু এস্টাবলিশ করবে। তো থমসনের মডেলটা এস্টাবলিশ করতে গিয়ে সে শুরুতে খুশি হয়ে গেছে। খুশি কি? যখনই সে ব্যাম 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 করে আলফা কণা মারতেছে, মানে আলফা কণা যখন শুট করতেছে, দেখতেছে ম্যাক্সিমাম আলফা কণা সোজা চলে যাচ্ছে, একদম সোজা পাত ভেদ করে একদম সোজা এখানে চলে যাচ্ছে, এবং এখানে দেখো এরকম জ্বলতেছে। হঠাৎ করে সে দেখলো কিছু কিছু আলফা কণা সোজা না গিয়ে বেঁকে যাচ্ছে। কিছু কিছু আলফা কণা সোজা না গিয়ে কি করতেছে? বেঁকে যাচ্ছে। খেয়াল করো, এই যে আলফা কণিকাটা এখানে এসে সোজা এসে এখানে না গিয়ে দেখো এখানে বেঁকে গেছে। দেখো এই দেখো, এটা একটা অ্যাঙ্গেলে দেখো এখানে বেঁকে গেছে, খেয়াল করে দেখো। এগুলা কিন্তু বাঁকে নেই, এগুলা কিন্তু সোজা পাত ভেদ করে চলে গেছে। বাট কিছু কিছু আলফা কণা দেখো বেঁকে যাচ্ছে। আবার কিছু কিছু আলফা কণা দেখো এইদিকে চলে আসতেছে, এইদিকে চলে আসতেছে, এইদিকে চলে আসতেছে, এইদিকে চলে আসতেছে। মানে আলফা কণাগুলো দেখা যাচ্ছে কিছু কিছু আলফা কণা, ম্যাক্সিমাম আলফা কণাই সোজা চলে যাচ্ছে। অল্প কিছু আলফা কণিকা কি করতেছে? তাদের দিক পরিবর্তন করতেছে। আবার সে লক্ষ্য করে দেখলো
যে খুবই রেয়ার কেসে কিছু কিছু আলফা কণিকা পুরো উল্টা অপোজিট ডিরেকশনে হিট করতেছে, মানে উল্টা চলে আসতেছে, মানে এখানে গিয়ে ধাক্কা খায় উপর উল্টা দিকে চলে আসতেছে। তো দ্যাটস দ্য প্রবলেম, এইটাই হচ্ছে প্রথম যে প্রবলেম, সেটা হচ্ছে রাদারফোর্ড প্রথম যে প্রবলেমটা ফেস করছে, এইটাই হচ্ছে সেই প্রবলেম। যে তার তো ধারণা ছিল, সে তো হচ্ছে বিশ্বাস করতো কারে, সে বিশ্বাস করতো থমসনের পরমাণু মডেলে। তো থমসনের পরমাণু মডেল অনুযায়ী যে ইলেকট্রনগুলা পরমাণুর পুরো একটা ভিতরে ছড়াই ছিটায় আছে এবং পুরো জায়গাটাই ফাঁকা, তাহলে আমি যদি এখান থেকে আলফা কণা দেই, যেহেতু আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি, আলফা কণার ভর, আলফা কণা তো হিলিয়াম 4 ভর 4, আর ইলেকট্রনের ভর তো অনেক কম তোমরা জানোই। আর যেহেতু আলফা কণার ভর হিলিয়ামের ভরের থেকে অনেক বেশি, তাহলে অবশ্যই আলফা কণা, এই এত গতিসম্পন্ন আলফা কণা যখন যাবে ইলেকট্রনের ভেদ করে সোজা চলে যাবে, তার ধারণা ছিল সবগুলা সোজা গিয়া পর্দার মধ্যে ধাক্কা খাবে। তুমি চিন্তা করো, তুমি মনে করো ধরো আমার ওজন কয় কেজি, এখন মনে করো তোমাদের মনে করো যে শুভ ভাইয়া, শুভ একটা দামরা মোড়া মানুষ, এরম বটকা একটা দামরা মানুষ, হ্যাঁ, এর ওজন মনে করো 120-130 কেজি। কারণ হে যদি তোমার 200 কিলোমিটার বেগে দৌড়ে এসে আমার ধাক্কা দেয়, আমি কি এমনি ওরা আটকায় দিতে পারবো, নাকি ও আমারে নিয়েই চলে যাবে? আমি একটা পাতলা টুতলা মানুষ, মাত্র 65-70 কেজির একটা মানুষ রে, এরকম দামরা একটা লোক আইসা যদি এরম ধরো আমার যদি ধাক্কা দিয়ে নিয়ে যায় 200 কিলোমিটার গতি বেগে আইসা, আমি কি থাকবো হেনে? ওকে আমারে নিয়েই চলে যাবে না, আমারে নিয়েই চলে যাবে। তো যেহেতু ইলেকট্রনের ভর খুবই হালকা, তাহলে অবশ্যই আলফা কণা গিয়ে ইলেকট্রনদের নিয়ে একদম গিয়ে পদ্মার মধ্যে বাড়ি খাওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। তার মানে সবগুলো আলফা কণিকা সোজা চলে যাওয়ার কথা, কিন্তু সোজা না গিয়ে কিছু কিছু আলফা কণিকা দিক পরিবর্তন করছে। এই দিক পরিবর্তনটাতেই তার হচ্ছে মেইন ইস্যু ক্রিয়েট হয়েছে, এটাতেই হচ্ছে তার মেইন ইস্যু ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছো? তো কি করছে ওস্তাদ, দেখো যে আমার এখানে কি আছে, এই যে এরকম হচ্ছে কাহিনী, যে ধরো এটা হচ্ছে আমাদের একটা আলফা, আমার একটা পরমাণু, হ্যাঁ, এটা মনে করো আমার একটা পরমাণু। এই পরমাণুর মধ্যে আমি যখন দেখতে পাচ্ছি একটা পরমাণু, আমি যখন এখানে আলফা কণা বিচ্ছুরণ করতেছি, আমি দেখলাম যে সব আলফা কণা এরকম সোজা চলে যাচ্ছে। ওকে, আমি যখন দেখতেছি আবারও যখন একটা আলফা কণা এন দিয়ে ছাড়লাম, দেখলাম যে এটা এরকম সোজা চলে যাচ্ছে। আবারও যখন একটা আলফা কণা দিলাম, দেখলাম এরকম সোজা চলে যাচ্ছে, ঠিক আছে। এখান দিয়েও যখন দিলাম, দেখলাম যে ভাই সোজা চলে যাচ্ছে। এখান দিয়েও যখন দিলাম, দেখলাম যে কি বলতো, সোজা, সব সোজা দিতেছে, আলফা কণাগুলো সব সোজা চলে যাচ্ছে, সোজা 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 সোজা, ওকে, সোজা চলে যাচ্ছে। আবারও দিলাম, দেখলাম যে সোজা চলে যাচ্ছে, হ্যাঁ। এখন কিছু কিছু আলফা কণা এইখানে গিয়া দেখা গেছে এরকম দিক পরিবর্তন করে ফেলাইছে, বুঝছো? আবার কিছু কিছু আলফা কণা দেখা গেছে এখানে গিয়ে এরকম দেখা গেছে যে দিক পরিবর্তন করে ফেলছে। আবার কিছু কিছু আলফা কণা দেখা গেছে একদম এরকম ভাবে এখানে গেছে, গিয়ে আবার একদম কি করছে, উল্টা দিকে ব্যাক করে চলে আসছে। ওকে, তার মানে কি, তার মানে দেখা যাচ্ছে যে এরকম। এবং এই পাশে আমরা কি রাখছি, এইখানে আমরা একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখছি, এখানে আমরা একটা কি রাখছি, আমরা এখানে একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখছি। এই যে জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে গিয়ে এরা সবাই কি করতেছে, হিট করতেছে। এটা হচ্ছে আমাদের কার পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। তো একটা পরমাণুর মধ্যে দিয়ে আমি যখনই তোমার এরকম ভাবে আলফা কণা দিচ্ছি, দেখতেছি ম্যাক্সিমাম আলফা কণাই সোজা চলে যাচ্ছে। কিছু কিছু আলফা কণিকা তারা তাদের কি পরিবর্তন করতেছে, দিক পরিবর্তন করতেছে। কিছু কিছু আলফা কণিকা দিক পরিবর্তন করতেছে। আবার দেখা যাচ্ছে যে আমি একটা আলফা কণিকা এরকম ভাবে এখানে পাঠাইলাম, এর মধ্যে প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণিকা তার দিকটা চেঞ্জ করে পুরো অপোজিটে ফিরে চলে আসতেছে, আমি তারে দিলাম এই দিকে, আমি তারে এই দিকে শিফট করাইলাম, সে পুরো অপোজিট সাইডে ফিরে চলে আসছে। ওকে, তো এইখান থেকে রাদারফোর্ড কিছু সিদ্ধান্তে উপনীত হইল। সিদ্ধান্তগুলা কি দেখো, পর্যবেক্ষণ করে দেখলো যে প্রায় 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে। দেখছো, প্রায় 99% আলফা কণিকা। মাত্র অল্প কয়েকটি আলফা কণিকা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে পেছনে চলে যায়, অল্প কয়েকটা সামান্য বেঁকে পেছনে চলে গেছে, হ্যাঁ। এবং খুব কম সংখ্যক, প্রায় 20,000 একটি আলফা কণিকা বিপরীত দিকে ফিরে আসে। এটা হচ্ছে পর্যবেক্ষণ করছে। এটা কে করছে? রাদারফোর্ড। এই এক্সপেরিমেন্টটা কে করছে? রাদারফোর্ড করছে না, এই এক্সপেরিমেন্টটা করছে হচ্ছে এই দুইজন, হেন্স গেইগার এন্ড হচ্ছে আর্নেস্ট মার্সডেন, ঠিক আছে? এই দুজন হচ্ছে করছে।
এখন এই দুইজন কইরা এই পর্যবেক্ষণ গুলা খেয়াল করছে, খেয়াল করে স্যারের গিয়ে কইছে, রাদারফোর্ডে গিয়ে কইছে যে স্যার দেখেন এরকম এরকম কাহিনী, এরকম এরকম কাহিনী হয়েছে যে দেখলাম আমরা 99% হচ্ছে পর্দা ভেদ করে সোজাসুজি চলে গেছে, এর মধ্যে অল্প কিছু কয়েকটা হচ্ছে দিক পরিবর্তন করছে, আর হচ্ছে 20,000-এর মধ্যে একটা পুরো পিছনের দিকে ফিরে আসছে, 20,000-এর মধ্যে একটা পুরো পিছনের দিকে ফিরে আসছে। এটার উপর বেস করে পরবর্তীতে তারা হচ্ছে কিছু সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, দেখো খেয়াল করো এই এক্সপেরিমেন্টটা কত সালে করছে, 1909 সালে করছে। ঠিক আছে, এবং এটার উপর বেস করে তারা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছে। এই সিদ্ধান্তটা কি, যেহেতু 99% আলফা কণাই এটা ভেদ করে চলে গেছে, তার মানে অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, তাই এই স্থানে ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 7,000 গুণ বেশি। দেখছো, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় 7,000 গুণ বেশি। তার মানে যেহেতু আলফা কণা ম্যাক্সিমাম জায়গায় কি হয়েছে, আলফা কণা ভেদ করে চলে গেছে, ম্যাক্সিমাম জায়গাতে যেহেতু এটা সোজাসুজি চলে গেছে, তার মানে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা, এবং এই ফাঁকা জায়গাতে সর্বোচ্চ কে থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, ভালো কথা। এখন বলছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান। এই যে পরমাণু, আমি যে একটা পরমাণু নিলাম, এর কেন্দ্রে কে বিদ্যমান, এর কেন্দ্রে সে বলছে ধনাত্মক পজিটিভ চার্জ বিদ্যমান, এর কেন্দ্রে পজিটিভ চার্জ বিদ্যমান। কেন পজিটিভ চার্জ বিদ্যমান? কারণ দেখো পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে ছোট্ট একটি অংশ অবস্থিত, এই ধনাত্মক চার্জ যুক্ত ভারী কেন্দ্রকে, ক্ষুদ্র অংশকে নিউক্লিয়াস বলে। তো সে বলছে কি, দেখো কেন পজিটিভ, সে বলছে যে পুরা পরমাণুর সমস্ত ভর এই জায়গাতে বিদ্যমান এবং এটা পজিটিভ চার্জ যুক্ত। কেন পজিটিভ চার্জ যুক্ত? যেহেতু আলফা কণা এখান থেকে আমরা কি বার করতেছি, কি দিতেছি, আলফা কণা দিতেছি, তাই না? এগুলো সব আলফা কণা। যেহেতু আলফা কণা পজিটিভ চার্জ, তো পজিটিভ যখন পজিটিভের কাছে যায় তখন কি করে, বিকর্ষণ করে। তো যখন এই আলফা কণাগুলো পজিটিভের পাশ দিয়ে যাচ্ছে, তখন এ কি করতেছে, দিক পরিবর্তন করে ফেলতেছে। আর যখন একদম সোজা যাচ্ছে তখন কি করতেছে, একদম বিপরীত দিকে পাঠিয়ে দিতেছে। তো পজিটিভই তো পজিটিভকে বিকর্ষণ করে। যেহেতু আলফা কণাগুলো পজিটিভ চার্জ, তার মানে অবশ্যই এই নিউক্লিয়াসটাও পজিটিভ চার্জ, এই জন্যই দিক পরিবর্তন করতেছে। সেকেন্ড কথা হচ্ছে এই জায়গাটা অনেক ভারী, এই নিউক্লিয়াসটা, এই কেন্দ্র, পরমাণুর কেন্দ্রে একটা ভারী জিনিস আছে। মানে ভারীটা কেন বলছে ভারী, কারণ দেখো আলফা কণা একটা গতিসম্পন্ন জিনিস, তাহলে একটা গতিসম্পন্ন জিনিস যদি এর কাছে যায়, এর কি ঠেইলা লয়ে যাবে না, ঠেইলা নিয়ে যাবে, কিন্তু সে নিতে পারতেছে না। স্বর্ণের নিউক্লিয়াসের ভর বেশি, সেজন্য নিতে পারে নাই, একে সরাইতে পারে নাই। তার মানে বুঝতে পারতেছ, তার মানে এইখানে একটা ভারী জিনিস আছে। যদি না হালকা জিনিস থাকতো, আলফা কণার ঠেইলা নিয়ে যাইতো। যেহেতু গতিসম্পন্ন, উচ্চ গতিসম্পন্ন যে একটা জিনিস, ঠেইলা নিয়ে যাবে না স্বাভাবিকভাবেই, তাই না? এখন মনে করেন একজন সেই করে আসছে, আচ্ছা ধাক্কা দিলে আমি কি দূরে সরে যাবো না? কিন্তু এটা তো দূরে সরে নাই, তার মানে এর ওজন অনেক বেশি। তার মানে সে বললো যে তার মানে পরমাণুর কেন্দ্রে একটা ভারী জিনিস আছে এবং সেটা একটা পজিটিভলি চার্জ যুক্ত জিনিস, এবং এই পজিটিভ চার্জ যুক্ত এই ভারী জিনিসটাকেই তারা নাম দিচ্ছে কি, নিউক্লিয়াস। তো যেহেতু কিছু কিছু আলফা কণিকা বিচ্যুত হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করতেছে, তার মানে এখানে একটা পজিটিভ, কেন্দ্রে একটা পজিটিভ জিনিস আছে এবং এইটার ভর বেশি, দ্যাটস ওয়াই এই আলফা কণাকে ঠেলে নিয়ে যেতে পারতেছে না, এবং এই জিনিসটারই নাম দিছে কি, এই জিনিসটার নাম দিছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে এই নিউক্লিয়াসের ডিসকভারিটা করা হয়েছে। ঠিক আছে, এবং বলছে কি দেখো পরমাণুর সমস্ত ভর 99.97% ভর তার এই ছোট্ট কেন্দ্রে অবস্থিত। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। এই নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এবং বলছে আলফা কণার গতিপথ পরিবর্তন হিসাব করে দেখান যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। এই আলফা কণার গতিপথ পরিবর্তনের যে ক্যালকুলেশন, গতিপথ কয়টা আলফা কণা গতিপথ পরিবর্তন করতেছে, এইখান থেকে ক্যালকুলেশন করে একটা আইডিয়া পাওয়া যায় যে একটা পরমাণুতে যতটা ইলেকট্রন আছে ঠিক ততটাই কি আছে তোমার হচ্ছে, মানে একটা পরমাণুর ধনাত্মক চার্জের পরিমাণ তার পারমাণবিক সংখ্যার সমান। মানে পারমাণবিক সংখ্যা যত, তার ধনাত্মক চার্জের পরিমাণ তত, ঠিক ততটা আলফা কণা কি হয়, বিচ্যুত হয়। বুঝতে পারছো? এরপরে বলছে এবং এই প্রতি একক ধনাত্মক চার্জের নাম দেন প্রোটন। তো সে বলছে যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ধনাত্মক চার্জ আছে।
নিউক্লিয়াসের মধ্যে বুঝো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ধনাত্মক চার্জ আছে। এখন কয়টা ধনাত্মক চার্জ আছে? তো সেই দিক পরিবর্তনের হিসাব করে কয়টা আলফা পার্টিকেল দিক পরিবর্তন করতেছে তার উপর একটা অ্যাজাম্পশন করে সে বলছে যে এইখানে ঠিক ততটাই পজিটিভ চার্জ আছে যত তার পারমাণবিক সংখ্যা। কারো যদি পারমাণবিক সংখ্যা হয় 11, তাহলে এখানে 11টা পজিটিভ চার্জ আছে। বুঝতে পারছো? এবং এই প্রতিটা পজিটিভ চার্জ যুক্ত পার্টিকেলকে তাই সে নাম দিছে প্রোটন। সে নাম দিছে কি? প্রোটন। তাহলে দেখো আমাদের ইলেকট্রন আবিষ্কার করছে জে.জে থমসন, আর তারপরে প্রোটনের আবিষ্কারটা কে করছে? আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে করছে দেখো তো? 1909 সালে সর্বপ্রথম এই ধারণাটা আসছে, 1909 সালে আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে, ওকে। তো রাদারফোর্ডের এটা ছিল রাদারফোর্ডের তোমার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট থেকে এই ইনফরমেশন গুলা কালেক্ট করছে তার দুই চামচা, আর সে হচ্ছে এই সিদ্ধান্তগুলা পরবর্তীতে দিছে। ঠিক আছে, পরবর্তীতে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তগুলার এবং এইগুলার উপর, এই পর্যবেক্ষণের উপর আবারও এক্সপেরিমেন্ট করছে, আবারও পর্যবেক্ষণ করছে, করে তারা পরবর্তীতে 1911 সালে সাথে সাথেই কিন্তু পরমাণু মডেল দেয় নাই। রাদারফোর্ডের পরমাণু মডেল সাথে সাথে দেয় নাই, 1909 সালে হচ্ছে এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্টের রেজাল্ট নিয়ে তারা 2 বছর ধরে অ্যানালাইসিস করছে, করে 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল দিছে। বুঝতে পারছো? তো ওইটা ছিল আলফাকোনা এক্সপেরিমেন্টের সাল। তার 2 বছর আগে আলফাকোনা এক্সপেরিমেন্ট করছে এবং 2 বছর পরে রাদারফোর্ড হচ্ছে তোমার আলফাকোনা কি করছে? পরমাণু মডেল দিছে। তাহলে এই যে আলফাকোনা বিচ্ছুরণ পরীক্ষাটা করলো, আরো 2 বছর পরে সে এই 2 বছর ধরে এটা নিয়ে অ্যানালাইসিস করছে তারা, করে তারপরে তারা হচ্ছে আমাদের এই বিখ্যাত রাদারফোর্ডের পরমাণু মডেলটা দিছে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি? 1911 সালে বলছে গোলাকার পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে, অর্থাৎ পরমাণুর সমস্ত ভর এই ধনাত্মক নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। তো ওস্তাদ বলছে একটা পরমাণুর কেন্দ্রে কি আছে? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে। কোন একটা পরমাণুর কেন্দ্রে কি আছে? ধনাত্মক চার্জ যুক্ত একটা ভারী বস্তু আছে। এই ভারী বস্তুটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। ভারী বস্তুটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। ওকে, ফাইন। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা এবং নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য। তো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলছে 10⁻⁻5 মিটার এবং পরমাণুর ব্যাসার্ধ বলছে 10⁻⁻10 মিটার। আমরা নিজেরা একটু দেখি, খেয়াল করো তো এখন এখান থেকে। সুতরাং আমি এইভাবে বলতে পারি, দেখো তো, আমি বলতেই পারি যে সুতরাং, আরে পেনটা থেকে সমস্যা নাকি? তো আমি এখান থেকে কি বলতে পারি? সুতরাং দেখো এখানে বলা যায় না, দেখো তো এই দেখো এখান থেকে বলতে পারি পরমাণুর আয়তন ডিভাইডেড বাই নিউক্লিয়াসের আয়তন। খেয়াল করো, ক্যালকুলেশন করি, চলো। সে বলছে একটা পরমাণুর নিউক্লিয়াসের আয়তন। ওকে, তো পরমাণুর আয়তন আর নিউক্লিয়াসের আয়তন। সে কি বলছে? সে বলছে যে ভাই একটা পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং এর কেন্দ্রে কে আছে? নিউক্লিয়াস আছে। ওই নিউক্লিয়াসটা পরমাণুর টোটাল আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। আমরা একটু দেখি যে আসলে আয়তন কত। তো সেখানে বলছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার আর পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻10 মিটার। আমরা মোটামুটি জানি যে যেহেতু পরমাণু হচ্ছে কেমন মানে গোলকের মতো না, তাহলে এটার আয়তন বের করার নিয়ম কি? একটা গোলকের আয়তন কেমনে বের করে? একটা গোলকের আয়তন বের করে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব না? তাহলে 4/3 পাই আর এর মান কত? এই দেখো পরমাণুর ব্যাসার্ধ কত? 10⁻10। তাহলে আমি লিখবো 10⁻10 কিউব। তোমরা কি জানো একটা গোলকের ব্যাসার্ধ কত, আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর মানে কি? ব্যাসার্ধ। আর মানে কি? ব্যাসার্ধ। তো পরমাণুর ব্যাসার্ধ কত? এত।
তাহলে পরমাণুর আয়তন হচ্ছে 4/3 পাই 10⁻⁻10 কিউব। দেখো একটা নিউক্লিয়াসের আয়তন কত, নিউক্লিয়াসের আয়তন ব্যাসার্ধ, নিউক্লিয়াসের আয়তন তো নিউক্লিয়াসও কেমন গোলাকার, তাহলে কি হবে 4/3 পাই আর কিউ, আর এর মান কত 10⁻15 কিউব। এবার ভাগ করো একটা কাটা দিয়ে, দেখো 4/3 কাটা, পাই বাই পাই কাটা, পাই বাই পাই পাই কাটা, তাহলে এখানে কত থাকতেছে দেখো তো 10⁻³ ডিভাইডেড বাই 10⁻⁻45। ক্যালকুলেশন করলে এখানে আসবে কত, ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে আমাদের 10⁻, এই দেখো একবারে করে দিই 10⁻15, একবারে লিখে দিলাম 10⁻, তোমরা করে দেখো 10⁻15। ওকে, তার মানে হচ্ছে যে একটা পরমাণুর আয়তন একটা নিউক্লিয়াসের আয়তনের তুলনায় 10⁻15 গুণ বড়। নিউক্লিয়াসের আয়তনের তুলনায় পরমাণুর আয়তন 10⁻15 গুণ বড়, 10⁻15 গুণ বড়। ঠিক আছে, ওকে, তার মানে পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা, আর ক্ষুদ্র একটা জায়গার মধ্যে কি আছে, আমার নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় 10⁻15 গুণ ছোট নিউক্লিয়াসের আয়তন। ওকে, আচ্ছা গেল। পরমাণুতে ধনাত্মক চার্জের ঠিক সমান পরিমাণ ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রন থাকে, এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ, এটা আমরা বুঝে গেছি এতক্ষণে। ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো, ঋণাত্মক চার্জ ইলেকট্রনগুলো সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো নিজ নিজ কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে। ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে পজিটিভ নিউক্লিয়াস ও নেগেটিভ ইলেকট্রনের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল। এই দুই বলের মান পরস্পর সমান ও বিপরীতমুখী। কথাটার মানে কি আমরা একটু বুঝার চেষ্টা করি, হ্যাঁ একটু সবাই একটু বুঝার চেষ্টা করি। ওস্তাদ কি বলছে, ওস্তাদ বলছে যে আমার কাছে একটা কি আছে, নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস আছে, ভালো কথা, পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কি আছে পজিটিভ চার্জ আছে, এবং বলছে কি সে এই নিউক্লিয়াসের চারদিকে দেখো বলছে, একটু খেয়াল করো, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো নিজ নিজ কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে। তার মানে এই যে এইটা হচ্ছে আমাদের সূর্য, এই সূর্যের চারদিকে একটা কি কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলা কি করে ঘুরতে থাকে, ইলেকট্রনগুলা কি করে ঘুরতে থাকে। ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্রগুলো এরকম কিছু নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরতে থাকবে। এখন বলছে কি দেখো, এবার দেখো ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। একটা হচ্ছে দেখো এই পজিটিভ নেগেটিভকে কি করে আকর্ষণ করে না, পজিটিভ নেগেটিভকে কি করে আকর্ষণ করে না নাকি বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভে আকর্ষণ করে। তো পজিটিভ হচ্ছে, পজিটিভ চার্জ হচ্ছে কি দেখো খেয়াল করো, পজিটিভ চার্জ হচ্ছে নিউক্লিয়াস, নেগেটিভ চার্জ হচ্ছে কি ইলেকট্রন। তাহলে এই পজিটিভ কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জ হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো ইলেকট্রনকে যদি আকর্ষণ করে, ইলেকট্রন কার দিকে ছুটে আসবে, পজিটিভের দিকে। পজিটিভ মানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে কি কেন্দ্র, তার মানে কি করবে কেন্দ্র দিকে ছুটে আসবে। এই যে এটা কি বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে ফিজিক্সের ভাষায় বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কি বলে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ফিজিক্সের ভাষায়। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে যখন আকর্ষণ করে তখন তার নাম কি হয়, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখন এই নেগেটিভটাকে এই পজিটিভ আকর্ষণ করতেছে, তাহলে কি হবে, ইলেকট্রনের যেহেতু ভর কম, তাহলে ইলেকট্রনটা কি ছুঁইটা চলে আসবে কার কাছে, নিউক্লিয়াসের দিকে। তার মানে এটা কার মুখী, কেন্দ্রের মুখী, মানে কেন্দ্রের দিকে আসতেছে। এই জন্য বলা হয় যে পজিটিভ নিউক্লিয়াস ও নেগেটিভ ইলেকট্রনের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, মানে এটা কেন্দ্রের দিকে আসতে চাচ্ছে, তাই না। ইলেকট্রনের ভর কম, নেগেটিভ চার্জ, এটা পজিটিভ, পজিটিভ কি করে নেগেটিভকে আকর্ষণ করে, তাহলে এটা কই আসবে, কেন্দ্রের দিকে আসবে, তো কেন্দ্রমুখী বল বলে। ওকে, কিন্তু বাস্তবে কি এটা হয়, বাস্তবে তো এটা হয় না। তাহলে তো ইলেকট্রন এবং প্রোটন সব এক জায়গায় থাকতো, নিউক্লিয়াসের মধ্যেই থাকতো। তাহলে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেটা কিনা এই নিউক্লিয়াসকে আসতে দিচ্ছে না, এখানে সরি এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে আসতে দিচ্ছে না। তো সেটা কে, সেটা হচ্ছে দেখো, এবং
ঘূর্ণায়মান ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল, ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল। হ্যাঁ, এটা আবার তোমাদের ফিজিক্স টিচাররা আবার বলে কেন্দ্র বহির্মুখী বল বলে কিছু নাই, কেন্দ্রমুখী বল বলে কিছু নাই। এত কিছু ফিজিক্সে তোমরা ক্যাচাল করো, কেমিস্ট্রিতে ক্যাচাল করার দরকার নাই। মনে রাখবা দুই ধরনের বল কাম করে কেমিস্ট্রিতে। আমি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের বিপরীত প্রতিক্রিয়া, কেন্দ্র বিমুখী বলের বিপরীত প্রতিক্রিয়া, এত কিছু আমি তোমাদের এখন শিখাইতে যাচ্ছি না, দরকারও নাই। এটা তুমি ফিজিক্সে যখন পড়বা, ফিজিক্সের ভাইয়াদের কাছ থেকে শিখবা। এগুলা কেমিস্ট্রিতে কোনো দরকার নেই, অ্যাপ্লাই করার দরকার নেই। জাস্ট দুইটা কথা, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, এটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ইলেকট্রনকে কি করতেছে? কেন্দ্রের দিকে টানতেছে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এখন এই কোন একটা জিনিস যখন ঘুরে, একটু খেয়াল করো, আমি যখন এটা ঘুরাইতেছি, দেখো এটা যখন আমি ঘুরাইতেছি, খেয়াল করো, এটা ধরো আমি ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিলাম, দেখবো এটা বাইরে ছিটকে পড়ে যাবে। ধরো এটা জিনিসটা ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিলে কি হবে জানো? ধরো ছেড়ে বাইরে বাইরে পড়বে, বাইরে যাবে, কখনো ভিতরের দিকে আসবে না, কখনো ভিতরের দিকে। যে কোনো কিছু যখন ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিবা, বাইরের দিকে, সবসময় বাইরের দিকে যাবে। এটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। তো যখনই কোনো একটা জিনিস ঘুরতে থাকে, এনিথিং এনিথিং যেটাই ঘুরবে, যে কোনো জিনিস যখন ঘুরবে, দেখো বাইরে গেছে গা, তো যে কোনো কিছু যখন ঘুরবে, সে কখনো ভিতরের দিকে আসবে না, অলওয়েজ বাইরের দিকে বের হয়ে যাবে, অলওয়েজ বাইরে বেরোতে যাবে। এটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী বল, যে কোনো কিছু ঘুরতে থাকলে অলওয়েজ সে কোন দিকে যাবে? বাইরের দিকে বেরোতে যাবে। তো ইলেকট্রন যেহেতু ঘুরতেছে, তাহলে ইলেকট্রন বাইরের দিকে যাইতে চাইতেছে। ইলেকট্রন কি বাইরের দিকে যেতে চাইতেছে? বলছে, সে তো কি বলছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরে, চারপাশে ঘুরে। তাহলে ইলেকট্রন কি কেন্দ্র থেকে বের হয়ে যাবে, মানে ইলেকট্রন কি যেহেতু ঘুরতেছে, তাহলে কি এ কি করবে? যে কোনো কিছু যখন ঘুরে, তখন সে কি করে? বাইরের দিকে বের হয়ে যেতে চায়। তাহলে ইলেকট্রন কি ঘুরতে ঘুরতে বাইরের দিকে বের হয়ে যেতে চাবে, এটাকে বলা কেন্দ্র বহির্মুখী বল। এরা বাইরের দিকে বাইরে যেতে চাইতেছে। আবার নিউক্লিয়াস তারে টানতেছে, নিউক্লিয়াস তারে আকর্ষণ করতেছে। এই যে নিউক্লিয়াস তাকে আকর্ষণ করতেছে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তো কেন ইলেকট্রন বের হয়ে যায় না? কেন ইলেকট্রন বাইরে ছিটকায় পড়ে অন্যদিকে ছুটে যায় না? বিকজ ইলেকট্রন একদিকে ছিটকায় চলে যেতে যাচ্ছে, আবার অপর দিকে ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করতেছে। তো এই দুইটা বল পরস্পরের সমান হওয়ার কারণে, এই দুইটা বল পরস্পরের সমান হওয়ার কারণে এই ইলেকট্রন কেন্দ্রের মধ্যে ঢুকেও না, আবার ইলেকট্রন এই কক্ষপথ থেকে ছিটকেও বের হয়ে যায় না। ইলেকট্রন কক্ষপথের মধ্যেই ঘুরতে থাকে, কক্ষপথের মধ্যেই ঘুরতে থাকে। দেখো কেন্দ্রমুখী বল এর টাইনা টাইনা নিউক্লিয়াস আনতে চাইতেছে, আবার কেন্দ্রমুখী বহির্মুখী বল এর হেনতে বাইর করতে চাইতেছে। এই দুইটা বলের মান পরস্পর সমান হয়, এই কারণে ইলেকট্রন কেন্দ্রের মধ্যে পড়ে না, ইলেকট্রন ছিটকে বাইরেও পড়ে যায় না, ইলেকট্রন সুন্দর মতো এই কক্ষপথে ঘুরতে থাকে, সুন্দর মতো এই কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? তো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট, ওভারঅল হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি, রাদারফোর্ড কি বলছে, এগুলো তোমরা সবাই জানো। সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস নতুন শিখছি, কিছু কিছু জিনিস নতুন শিখছি। খেয়াল করো, তুমি কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল আগেও পড়ছো, 9, 10-এও পড়ছো। এখন তুমি কি করবা? কিছু কিছু জিনিস এক্সট্রা জিনিস পড়ছো, মানে কয়েকটা জিনিস তোমার কাছে নতুন লাগতে পারে, কয়েকটা ইনফরমেটিভ জিনিস তোমার কাছে নতুন করে তুমি নতুন করে শিখছো। হ্যাঁ, জিঙ্ক সালফাইডের পর্দা কেন ব্যবহার করা হয়, স্বর্ণপাতটা কেন পুরুত্বক কত, কেন পোলোনিয়াম ব্যবহার করছো তেজস্ক্রিয়। ঠিক আছে, মেইন কনসেপ্টটা কি আশা করি সবাই বুঝছো। এবং প্রোটন আবিষ্কার, এখান থেকে বেসিক্যালি প্রোটন আবিষ্কার করা হয়েছিল, নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছিল কত সালে? 1909 সালে। 1909 সালে সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করা হয়। ঠিক আছে, বুঝছো? ওকে, তো কনসেপ্ট ক্লিয়ার কিনা? এবং সে কি বলছে, কেন্দ্রের মধ্যে কি আছে? পজিটিভ চার্জ আছে, এবং এই পজিটিভ চার্জ যুক্ত, মানে কয়টা পজিটিভ চার্জ আছে? পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক পজিটিভ চার্জ আছে, অথবা যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলো পজিটিভ চার্জ আছে, এবং প্রত্যেকটা পজিটিভ চার্জ যুক্ত কণার নাম দিচ্ছে কি? প্রোটন। এখন পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয় নাই, এখন পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয় নাই। তাহলে রাদারফোর্ডের যে পরমাণু মডেল দিছে, এখানে কোনো নিউট্রন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো রাদারফোর্ডের সেই বিখ্যাত পরমাণু মডেলটা কি, চলো আমরা একটু দেখার চেষ্টা করি, আসো। তো রাদারফোর্ড কি বলছে? রাদারফোর্ড বলছে যে পরমাণুর কেন্দ্রে এরকম আমাদের কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে। পজিটিভ চার্জ কিরকম পজিটিভ চার্জ থাকবে? পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক পজিটিভ চার্জ থাকবে। এবং এর কি করবে ভাইয়া? এর চারপাশে আমাদের কি হবে? এরকম ভাবে, খেয়াল করো, চারপাশে সৌরজগতে সূর্যের চারদিকে যেমন
নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ঠিক এরকমই কয়েকটা নির্দিষ্ট কক্ষপথে আমাদের কি হবে, দেখো সৌরজগতের চারদিকে যেমন ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক সিমিলারলি এরকম এই যে এই যে দেখো এরকম এরকম কয়েকটা নির্দিষ্ট কক্ষপথে কি হবে, ইলেকট্রনের চারদিকে এই যে ওস্তাদ ঘুরতে থাকবে। এই নিউক্লিয়াসের চারদিকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর চারপাশে কি হবে ভাইয়া, এর চারপাশে আমাদের এই যে এরকম কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। এই কক্ষপথগুলোতে কে থাকে, এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথগুলোতে কে থাকে, এখানে হচ্ছে ইলেকট্রন থাকে। কে থাকে, ইলেকট্রন থাকে। কে থাকে, ইলেকট্রন থাকে। কে থাকে, ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? এই নিউক্লিয়াসের চারপাশে এরকম সৌরজগতের মধ্যে কয়েকটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ থাকবে। এই কক্ষপথগুলোতে কে ঘুরবে, ইলেকট্রন ঘুরবে। ওকে, এই হচ্ছে কাহিনী। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত রাদারফোর্ডের অ্যাটমিক মডেল বা পরমাণু মডেল। বলো, একটা পরমাণুর আয়তনের তুলনায়, মানে একটা পরমাণুর আয়তন নিউক্লিয়াসের আয়তনের তুলনায় কত গুণ বড়? 10⁻15 গুণ বড়। 10⁻15 গুণ বড়। ওকে, আচ্ছা একটা কোশ্চেন, তোমরা বলো ভাইয়া কোন স্লাইডের কতটুকু নোট করতে হবে একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা তোমার কি মনে হয়, মানে তোমরা কি আমার একটু বলো, যে আমার যদি তোমার এটা নোট করা নাই লাগতো, আমি এটি লিখতাম। আমার স্লাইডে আমি তোমাদেরকে কি বলছি, যে যা থাকবে তাই পরীক্ষা আসবে। আমার স্লাইডই হচ্ছে তোমার জন্য একটা বই। আমি তোমাকে কেন বলি যে আমার স্লাইড পড়লে তোমাকে বই পড়তে হবে না, বই পড়া লাগে না, বা তোমাকে কখনই কিছু পড়তে হবে না। কেন? কারণ এই স্লাইডের প্রতিটা কথা তোমাকে লিখতে হবে, প্রতিটা জিনিস তোমাকে লিখতে হবে। তুমি বলতেছো ভাই স্লাইডের কোন জিনিস লিখবো? আর সব লিখবা। রাদারফোর্ডের পর্যবেক্ষণ কি ছিল, রাদারফোর্ডের সিদ্ধান্ত কি ছিল, তোমার বলবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তগুলো লেখো, এটা হচ্ছে সিদ্ধান্ত। তোমার বলে রাদারফোর্ডের পর্যবেক্ষণগুলো লেখো, এটা হচ্ছে পর্যবেক্ষণ। যদি বলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা লেখো, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বুঝতে পারছো? তো প্রতিটা জিনিসই তোমার লাগবে, সবকিছুই তোমাকে নোট করতে হবে। এমন কিছু নাই যেটা তোমাকে নোট করতে হবে না। যদি তুমি নোট করতে চাও, তোমাকে প্রতিটা জিনিসই নোট করতে হবে। ঠিক আছে, একদম সবকিছু। এই যে সুন্দর মতো করে স্বর্ণপদ পরীক্ষাটা কি, অ্যাটলিস্ট এটা না লিখলো এটা লিখো। ওকে, এগুলো প্রত্যেকটা জিনিসই তোমাকে লিখতে হবে ভাই, এমন কিছু নাই যে তুমি লিখবে না। ওকে, স্লাইডের মধ্যে যা যা থাকবে সবকিছু পড়তে হবে তোমাকে। তো এইগুলো আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং এখান থেকে আমরা পরবর্তীতে দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আসলে কিছু ঝামেলা আছে, ঘাপলা আছে, বুঝছো, কিছু ত্রুটি আছে। এন্ড রাদারফোর্ডের এই পরমাণু মডেলের ত্রুটিগুলা হচ্ছে যে সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন, মানে চার্জ নিরপেক্ষ। তুমি দেখো সৌরজগতের যে গ্রহগুলো আছে, এই যে কইলো রাদারফোর্ড যে কইলো যে সৌরজগতের সাথে যে তুলনাটা করলো, এই রাদারফোর্ডের সৌরজগতের সাথে তুলনা করাটা ভুল হয়েছে, তাই না? কেন? সৌরজগতের গ্রহগুলো হচ্ছে চার্জহীন, অর্থাৎ পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত। সুতরাং সৌরজগতের সাথে ইলেকট্রনের তুলনা করা সঠিক হয় নাই। আচ্ছা, প্রথম কথা গেল, গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করা ঠিক হয় নাই। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোন চার্জযুক্ত বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরলে, ঠিক আছে, তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে সংকুচিত থাকবে এবং একসময় আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে পতিত হবে। কথাটার মানে কি একটু তোমাদেরকে সহজ ভাষায় বোঝাই। পার্টিকেল, এনিথিং, পৃথিবীর যে কোনো কিছু, পৃথিবীর যে কোনো চার্জযুক্ত পার্টিকেল যখন ঘুরতে থাকে, যখন ঘুরতে থাকে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করে, মানে শক্তি হারাইতে থাকে। যে কোনো পার্টিকেল যেটাই চার্জযুক্ত, সে যখন ঘুরতে থাকবে তখন সে ক্রমাগত তার শক্তির বিকিরণ করতে থাকবে। বুঝছো? তো যে কোনো চার্জযুক্ত পার্টিকেল ঘুরতেছে, শক্তির বিকিরণ করতেছে, বিকিরণ করতে একসময় কেন্দ্রে এসে পতিত হবে। মানে কি রকম দেখো, খেয়াল করো যে আমার এখানে কি আছে, পজিটিভ চার্জ আছে। হ্যাঁ, এখানে কি আছে খেয়াল করো, এখানে কি আছে, আমার পজিটিভ চার্জ আছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, এখানে পজিটিভ চার্জ আছে। এখন এখানে কি আছে, ইলেকট্রন আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন কি করে, ইলেকট্রন হচ্ছে বৃত্তাকার পথে
এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, তাই না? এখন ম্যাক্সওয়েল সাহেব বলছে, ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য অনুসারে কোনো একটা ইলেকট্রন, কোনো একটা চার্জযুক্ত পার্টিকেল যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ইলেকট্রন না, যে কোনো চার্জযুক্ত পার্টিকেল যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে ক্রমাগত সে শক্তি বিকিরণ করবে। মানে সে এই যে দেখো, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তার শক্তি কমে গেছে, এখন আর সে আগের জায়গায় উঠতে পারবে না, এখন আর সে আগের জায়গায় উঠতে পারবে না, ক্রমাগত শক্তি বিকিরণ করবে করে, এই যে দেখো ভিতরের দিকে ঢুকে গেছে। এরপর ক্রমাগত শক্তি আবার বিকিরণ করে আবার ভিতরের দিকে ঢুকে গেছে, আবার বিকিরণ করে আবার বিকিরণ করে ভিতরের দিকে, একসময় কি হবে, এই নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। একসময় কি হবে, এটা নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। তাহলে যে কোনো চার্জযুক্ত পার্টিকেল, যদি যে কোনো চার্জযুক্ত পার্টিকেল বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে কি করে ভাইয়া, ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে, এবং ক্রমাগত শক্তি বিকিরণ করতে 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 এক সময় নিউক্লিয়াসে গিয়ে পতিত হয়। এটাকে কে বলছে? এটা বলছে আমাদের, এটাকে বলছে ম্যাক্সওয়েল বলছে। তার মানে এই যে ম্যাক্সওয়েল সাহেব একটা চমৎকার তথ্য দিছে, তড়িৎচুম্বকীয় তত্ত্ব। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঢুকে যাওয়ার কথা, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঢুকে যাওয়ার কথা। রাদারফোর্ড যেই কথা কইছে, রাদারফোর্ডের তথ্যের সাথে ম্যাক্সওয়েলের তথ্য ব্যাপকভাবে সাংঘর্ষিক। রাদারফোর্ড বলছে ইলেকট্রন নেগেটিভলি চার্জড, এবং বলছে কি ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ম্যাক্সওয়েল কইছে যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে অবশ্যই ইলেকট্রন কেন্দ্রের মধ্যে এসে পতিত হবে, এবং এটার সঠিক ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে নাই। ওকে, সেকেন্ড কথা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সংক্রান্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারে না। বর্ণালী কি এটা তোমরা সামনে শিখবা, বর্ণালী সম্পর্কে তোমরা সামনে জানবা, আপাতত জানার দরকার নাই। ওকে, আপাতত কোনো জানার দরকার নাই, বর্ণালী নিয়ে আমরা সামনে আলোচনা করব। সেকেন্ডলি বলছে আবর্তনশীল ইলেকট্রনের গতি, আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধরনের ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয় নাই। মানে এই যে ইলেকট্রনের গতি কেমন হবে, ইলেকট্রনের আকার কেমন হবে, কক্ষপথের আকৃতি কেমন হবে, এগুলো সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দেয় নাই, বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। বর্ণালী কি সামনে বুঝবা, এখন তুমি বুঝবা না, জাস্ট লিখে রাখো, জিনিসগুলো শুনে রাখো, পরে নেক্সট দু একদিন পরেই তুমি বুঝতে পারবা জিনিসগুলো। ওকে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিক্রমণ করবে তার কোনো উল্লেখ এই মডেলে নাই। যদি কোনো একটা পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকে তখন সেই ইলেকট্রনগুলো কেমনে ঘুরবে তার সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। তো এই পাঁচটা হচ্ছে তোমার কি সীমাবদ্ধতা। এর মধ্যে মেজর সীমাবদ্ধতা হচ্ছে এটা হচ্ছে একদম মেজর সীমাবদ্ধতা। ওকে, এটা হচ্ছে মেজর, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তো রাদারফোর্ডের 5টা সীমাবদ্ধতা আছে। এই 5টা সীমাবদ্ধতা তোমরা 9 10 থাকতেও পড়ছো, 9 10 থাকতেও পড়ে আসছো। আমি আজকে রাদারফোর্ডই পড়াইলাম। বেসিক্যালি আজকে তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝাইলাম যে আমাদের যে কিভাবে প্রোটন আবিষ্কার হয়েছে, আর প্রোটন আবিষ্কার করতে গিয়ে কিভাবে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল চলে আসছে। শোনো, রাদারফোর্ডের নতুন পরমাণু মডেল দেওয়ার কোনো ধান্দা ছিল না। রাদারফোর্ড চাইছিল যে থমসনের পরমাণু মডেলটা এস্টাবলিশ করতে, ঠিক আছে, কিন্তু থমসনের পরমাণু মডেল এস্টাবলিশ করতে গিয়া সে কিছু জিনিস পাইলো যে কিরে সব তো ভেদ করা যায় না। যদি থমসনের কথা সত্যি হইতো, কোনো নিউক্লিয়াস না থাকতো, পরমাণুর মধ্যে শুধু নেগেটিভলি চার্জযুক্ত পার্টিকেল থাকতো, তাইলে সবগুলাই ভেদ করে চলে যাওয়ার কথা। কিন্তু যেহেতু সবগুলা ভেদ করে চলে যাচ্ছে না, কিছু কিছু দিক পরিবর্তন করতেছে, আবার উল্টা ফিরে আসতেছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। তার মানে পরমাণুর পজিটিভ চার্জ গুলো ছড়াই ছিটায় না থেকে একটা জায়গার মধ্যে পুঞ্জীভূত অবস্থায় আছে, এবং পরমাণুর সমস্ত ভর এই কেন্দ্রের মধ্যে অবস্থিত। তো এইখান থেকেই পরবর্তীতে রাদারফোর্ড নতুন একটা পরমাণু মডেল দিছে, এবং রাদারফোর্ডের এই পরমাণু মডেলে যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলো নিয়ে কাজ করছে কে, রাদারফোর্ডেরই আরেকজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে নিলস বোর। সো নিলস বোর পরবর্তীতে বোরের পরমাণু মডেল দিয়েছেন, সেটা নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম আমাদের ডিসকভারি অফ ইলেকট্রন, কেমনি ইলেকট্রন আবিষ্কার হয়েছে, এবং সেখান থেকে থমসনের মডেল কেমনে আসছে। সেকেন্ড আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডিসকভারি অফ প্রোটন কেমনে আবিষ্কার হয়েছে, বা নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার হয়েছে, এবং সেখান থেকে আমাদের কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল আসছে, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি, এটা সম্পর্কে আমরা জানলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, এবং বোরের পরমাণু মডেলের যে অ্যাপ্লিকেশনস আছে, আরো সমারফিল্ডের পরমাণু মডেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা পরমাণু মডেল নিয়ে, এবং এখান থেকে প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, অনেক কিছু করব। ওকে, তো তোমরা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? আজকে যে টপিকটা পড়াইলাম একটু ডিফারেন্ট ভাবে পড়াইছি। মানুষজন কি করে, ডিরেক্টলি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পড়ায়, ডিরেক্টলি রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ায়। আমরা একটু অন্য অ্যাঙ্গেলে গেছি আর কি আজকে। হ্যাঁ,
যে আসলে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডটা কি। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করা হয়েছে কত সালে? 1909 সালে। ওকে, আর রাদারফোর্ডের পরমাণু মডেল দিচ্ছে কত সালে? 1911 সালে। এটা কিন্তু একটা এই যে তোমাদের ভুল কনসেপশন। তোমরা সবাই মনে করো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা মনে হয় করা হয়েছে 1911 সালে। না, এটা একটা ভুল কনসেপ্ট। ঠিক আছে, শারিয়ার বুঝতে পারছো? ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ফাইন, গুড, ভেরি গুড, ফাইন। ওকে, নাইস, দ্যাটস এনাফ। তো আজকের মতো ভাইয়া এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমরা আমাদের বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব এবং বোর পরমাণু মডেলে অনেকগুলো অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করব। ওকে ফাইন, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।